স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। তো আজকে আমরা শুরু করব অ্যালগো রোবট ট্রেডিং এই টপিকের উপরে আলোচনা। অ্যালগো ট্রেডিং সম্বন্ধে কার কার কি ধারণা আছে? কার কি ধারণা আছে? আমার অ্যালগোরিদম সম্বন্ধে ধারণা হচ্ছে অ্যালগোরিদম অটোমেটিক সব বলে দেয়, সেখান থেকে কিনতে হয়। এটা ধারণা ছিল, ধারণা নেই আছে না, ধারণা ছিল। আচ্ছা, যে এখন ধারণা ও অ্যালগোরিদমই সব করে। আচ্ছা, সব করে মানে কি কি করে? মানে কেনা বেচা সব করে, টাকাটা খালি নিজেদের। তাহলে টাকাটা নিজেদের অ্যালগো ট্রেডিং সব কাজ করে, তার মানে জিনিসটা কেমন হলো? জিনিসটা অনেকটা এরকম যে একটা মারোয়ারি, হ্যাঁ, সে তার কাছে ক্যাপিটাল আছে, ধরে নিলাম 1 CR ক্যাপিটাল আছে, কিন্তু তার কাছে নলেজ নেই। সে কি করলো? সেটা ব্যবসা তৈরি করলো। ব্যবসা তৈরি করার পর ব্যবসাটা তো চালাতে হবে। সে একটা বিজ্ঞাপন দিল যে তার ব্যবসা চালানোর জন্য যা যা নলেজ দরকার সেরকম একটা সে ম্যান পাওয়ার হায়ার করবে। তারপরে ইন্টারভিউ নেওয়া হলো, ইন্টারভিউ নিয়ে একজনকে সিলেক্ট করলো। সিলেক্ট করার পর তাকে কি করবে? ফিক্সড একটা মান্থলি স্যালারি দেবে। ফিক্সড একটা মান্থলি স্যালারি দিল এবং তাকে বলে দিল কি কি কাজ করতে হবে। টোটাল ইনভেস্টমেন্ট কে করছে? মারওয়ারি। এ কি করছে? এ ফিক্সড স্যালারিতে কাজ করছে। মাসের শেষে এই 1 CR ব্যবসাতে ইনভেস্ট করে টোটাল যে প্রফিটটা বেরোবে সেটা কার? মারোয়ারি। মারওয়ারির। সে যাই হোক, যে অ্যামাউন্টই হোক, সেটা মারওয়ারির। সেই প্রফিট থেকে একটা অংশ, সার্টেন একটা অংশ এর স্যালারি ধরুন বাদ যাবে। বাদ যাওয়ার পর যেটা থাকবে সেটা কি? সেটাকে বলা হয় নেট প্রফিট, তাই তো? সেটা কার? সেটাও মারওয়ারির। তাহলে এই নেট প্রফিটটা পেতে হলে মারওয়ারিকে কি করতে হলো? তাহলে স্যালারি দিতে হবে। না, স্যালারি দেওয়ার আগে স্টাফটাকে সিলেক্ট করতে হলো না? স্টাফ সিলেকশন করতে হবে। স্টাফ সিলেক্ট করতে হলো যে তার যে ব্যবসা এবং সেই ব্যবসাতে যে যে স্কিল লাগবে সেই স্কিলগুলো কার কাছে আছে। সে কি করলো? স্কিলকে হায়ার করলো। আমরা যেমন ধরুন বাবনদা একটা স্কুল খুলেছে বাচ্চাদের, সেখানে বাবনদার টাইম নেই পড়ানোর। বাবনদা কি করতে পারে? একটা টিচার রাখতে পারে যে টিচার বাচ্চাদের পড়াবে এবং স্টুডেন্টদের কাছ থেকে যে মান্থলি ফিসটা সেটা বাবনদা কালেক্ট করবে, করে টিচারকে যে স্যালারিতে কন্ট্রাক্ট আছে সেই স্যালারিটা দেবে। তাহলে টিচারকে হায়ার করা হলো। এই ক্ষেত্রে মারওয়ারি কি করলো? একটা ম্যান, একে বলে ম্যান পাওয়ার, একটা ম্যান হায়ার করলো, হায়ার করে তার ব্যবসাতে লাগালো। এবার সাপোজ ধরুন মারওয়ারির ব্যবসা শুরু, এবার ধরুন ব্যবসাটা বেশ ভালোই চললো। তাহলে মারওয়ারির হয়তো 6 মাস পর মনে হলো আমার ব্যবসাটা আর একটু বড় করতে হবে। তাহলে কি করতে হবে? বেশি ম্যান পাওয়ার হায়ার করতে হবে ভালো দেখে। তাহলে আমার একটা ম্যান পাওয়ার ছিল, এবার একটা ম্যান পাওয়ার, আরেকটা ম্যান পাওয়ার আমাকে হায়ার করতে হবে। হলো? আবার একই প্রসেসে চললো এবং এখানেও ম্যান পাওয়ারের সিলেকশনের যা প্রসিডিওর আছে সেগুলো মারওয়ারিকে ঠিক করতে হলো। যে তার যে ব্যবসা, সেই ব্যবসায় এক্সিস্টিং যে নলেজ চাই। হ্যাঁ, এবার একটা জিনিস শুধু মনে রাখতে হবে, যেখানে মারওয়ারির ব্যবসা কিন্তু স্টেবল বিজনেস, অলরেডি জমে গেছে।
ফার্স্ট যখন ম্যান পাওয়ারটা হায়ার করেছিল তখন তার ব্যবসা ছিল স্টার্টিং ফেজ। সেকেন্ড যে ম্যান পাওয়ারটা হায়ার করছে তখন ওর ব্যবসা হচ্ছে এস্টাবলিশ ফেজ। এস্টাবলিশ ফেজে কি করছে, বিজনেসকে ইনক্রিজ করার জন্য, ভলিউম বাড়ানোর জন্য, আরো প্রফিট, গ্রোথ, সেল, রেভিনিউ এগুলো বাড়ানোর জন্য ব্যবসাকে বড় করছে। যদি সেল ওরিয়েন্টেড বিজনেস হয় তাহলে কি হচ্ছে, সেল বাড়াতে হলে এলাকা বাড়াতে হবে, তো সেই রকম যা যা রিকোয়ারমেন্ট সেই অনুসারে চলছে। এবার ধরুন চললো, এবার 2 বছর হয়ে গেছে, 2 বছর পর দেখা গেল যে ব্যবসা ভালোই চলছে। মারোয়ারির মনে হলো যে ব্যবসাটাকে আমি চাইলে এবার আমার যে স্টেটের বাইরেও আমি চালাতে পারি। যেমন কিছু কিছু দোকান হয় না, বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি দেয়, এরকম বিজনেস। তাহলে কি করতে হবে, তাহলে আরো ম্যান পাওয়ার লাগবে, তখন আমি আরো ম্যান পাওয়ার হায়ার করলাম। তাহলে এবার বলুন যে মারোয়ারি তার স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছে, ম্যান পাওয়ার হায়ার করছে, বিজনেসকে বাড়াচ্ছে, ম্যান পাওয়ার হায়ার করছে, বিজনেসকে বাড়াচ্ছে। তাহলে এখানে মারোয়ারি স্কিল কোথায়? ওই ম্যান পাওয়ার হায়ারিং। মারোয়ারির নিজস্ব কোনো স্কিল নেই। মারোয়ারি করছে, মারোয়ারি শুধু দেখছে যে আমার কি দরকার, আমার কোন জিনিসটা দরকার সেইটাকে ও হায়ার করছে। তাহলে এটাই হচ্ছে ও স্কিল, যে আমার কি দরকার। আমাদের প্রত্যেকের লাইফে একটাই সমস্যা, আমাদের লাইফে গোল ঠিক নেই। আমার কি চাই, গোল স্পেলিং কি? GOAL। GOAL, এটা গোল স্পেলিং। এবার আমার লাইফে কি চাই সেইটা আমরা জানি না। আমরা যদি আমাদের কি চাই সেটা যদি আমরা ঠিক করে ডিসিশন নিতে পারি, তবেই তো সেটা অ্যাচিভ করার প্রসঙ্গ উঠবে। প্রথমে আমাকে দেখতে হবে যে আমি কোথায় যাব। এটা আমি ঠিক করলাম যে আমি দিল্লি যাব কি মুম্বাই যাব। সেকেন্ড প্রশ্ন আসবে কিভাবে যাব, ট্রেনে, বাসে, ফ্লাইটে, হেঁটে, নানা রকম প্রসেস আছে। কিন্তু আমার যদি উদ্দেশ্যই ঠিক না থাকে যে আমি কোথায় যাব, তাহলে দ্বিতীয় প্রশ্ন তো আসবেই না যে কিভাবে যাব। ঠিক। তাহলে দুটো প্রশ্ন হয়ে যাওয়ার পর সেকেন্ড প্রশ্ন কি আসবে, যে কোথায় যাব, কিভাবে যাব। এবার থার্ড প্রশ্ন কি আসবে, কিসে করে যাব। কিভাবে এর মধ্যে তো কিছু করে কভার হয়ে যায়। আচ্ছা, কখন যাব। এবার দুটো প্রশ্নের পর থার্ড প্রশ্ন, যে আমার ডেস্টিনিটা কোথা থেকে শুরু হবে। ধরুন আমি ট্রেনে করে যাব, তাহলে আমাকে একটা ঠিক করতে হবে যে টিকিট আমি যে কোনো জায়গা থেকে কাটতে পারি। আমি হাওড়া থেকে দিল্লি টিকিট কেটে নিলাম, তাহলে আমার শিডিউল অনুসারে বা আমি যেখানে থাকি সেইখান থেকে কোন দিক দিয়ে যাত্রা করলে সুবিধা হয়, বা কোথায় থেকে আমি চাপবো, বা কোন জায়গা থেকে আমি শুরুটা করব। হলো? তাহলে ফার্স্ট প্রশ্ন কোথায় যাব, কিভাবে যাব, আর কিভাবে শুরু করব। তাহলে তিনটে জিনিস হয়ে গেল। এরপরে কি হবে, শুরুটা করে দিয়েছি, এরপরে কি, কোথায় থাকবো, সাপোজ আমি দিল্লি যাব, ঠিক আছে, কোথায় থাকবো, হ্যাঁ নিচ্ছি। এবার ট্রেনে করে যাব, হলো, সাপোজ হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপলাম, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমি ট্রেনে চেপেছি দিল্লি যাওয়ার জন্য, হ্যাঁ, হাওড়া স্টেশন থেকে। তাহলে আমি দিল্লি কি পৌঁছে গেছি? না, দিল্লি পৌঁছাইনি। তাহলে দিল্লি পৌঁছতে ট্রেনের একটা আনুমানিক টাইম লাগবে, সেটা আমি কি করে জানবো? আমার ট্রেনের টিকিটে লেখা থাকবে, একটা এস্টিমেট টাইম তো লেখা থাকে যে একদিন, দুদিন, এত ঘন্টা। তো হাওড়া থেকে দিল্লি যেতে কতক্ষণ টাইম লাগে আনুমানিক? 12 ঘন্টা ভালো বলছো। 12 ঘন্টা, 12 ঘন্টা থেকে 15 ঘন্টা। 19 ঘন্টা।
19 ঘন্টা আমি 24 hour ধরলাম। আমাদের এই ফিরলাম স্যার, দিল্লি থেকেই তো ফিরলাম। আচ্ছা 19 ঘন্টা 24 আওয়ার ধরলাম। হ্যাঁ 24। এবার 24 আওয়ার আমার টাইম লাগবে, তাহলে আমি ট্রেনে আছি, দিল্লি যাচ্ছি, তাহলে 24 ঘন্টা আমাকে ট্রেনের মধ্যে থাকতে হবে। 24 ঘন্টা কাটার পর আমি দিল্লিতে নামতে পারবো। তাহলে আমার 3টে প্রশ্ন হয়ে গেছে। এবার আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জটা কি এখন এই মুহূর্তে, এই 24 ঘন্টা আমি কি করব? এটা অ্যাকচুয়ালি ট্রেনের ভেতরে চ্যালেঞ্জ না, এটা লাইফের চ্যালেঞ্জ। এটা ট্রেন দিয়ে বোঝানো হচ্ছে এই 24 ঘন্টা আমি কি করব। তাহলে আমার কাছে 24টা ঘন্টা আছে। যদি আমি ট্রেনে থাকি তাহলে 1 নম্বর অপশন আমি ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি, স্লিপিং। 24 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আমার টাইম কোনো কাজে লাগলো না, জিরো। আমরা সব সময় কি বলি, মানি ইকুয়াল টু টাইম। টাইম। তাহলে এখানে কিন্তু আমার, এবং তার জন্য ইউটিউব রিলে বিভিন্ন মোটিভেশন স্পিচ দেখা যায় যে মুকেশ আম্বানি চলতে চলতে যদি 2000 টাকার নোট পড়ে যায়, 2000 টাকার নোট তুলে না, কারণ 2000 টাকার নোট তুলতে মুকেশ আম্বানি যা টাইম লাগবে সেই সময় মুকেশ আম্বানি তার 4 গুণ টাকা ইনকাম করে নেবে। শোনা যায় না ইউটিউব বিভিন্ন রিলে? হ্যাঁ হ্যাঁ। তাহলে মানি ইকুয়াল টু টাইম। তার মানে আমরা যদি ঘুমিয়ে কাটাই তাহলে আমরা 24 ঘন্টাটা নষ্ট করছি, কোনো কাজে লাগাচ্ছি না। তাহলে আমরা এইটা করব না। তাহলে আমরা আর কি কি ভাবে এই 24 আওয়ারকে কাজে লাগাতে পারি? বই পড়তে পারি। প্রথম কথা, ট্রেন আমি চালাচ্ছি না, ট্রেন চলবে অটোমেটিক। ওকে, ট্রেন তো তার সিস্টেমে চলবে, আমি তো ড্রাইভারও না, কেউ নয়, ট্রেন আমি চালাচ্ছি না। হ্যাঁ, সুতরাং আমি যখন ট্রেনে চেপেছি, দিল্লি নিয়ে যাওয়ার কথা, আমি ভাড়া দিয়েছি, বড় কোনো বিপর্যয় না হলে দিল্লিতে গিয়ে আমাকে নামাবে। কিন্তু আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই যে সময়টা লাগবে, এই সময়টা আমি কি করে ইউজ করব। ফার্স্ট হচ্ছে স্লিপিং আমরা করব না, সময় নষ্ট হবে। আর কি করতে পারি? একজন বললো বই পড়তে পারি আমরা। ওকে, বই পড়তে পারি। আর কি করতে পারি? আর কি করতে পারি? গান শুনতে পারি, অনেক কিছু করতে পারি। হ্যাঁ, কি কি? আমাদের আমি আমার কিভাবে হ্যাঁ, একজন একজন করে, সবাই একসাথে বন্ধ, একসাথে চালু। আপদা বলো, তারপর আমি বলছি। এবার আমি যে ফাঁকা যখন বসে থাকবো তখন ভাবতে পারি আমি কিভাবে নেক্সট ডে কাজগুলো করবো, বা কিভাবে গ্রোথ করবো, আমার শিডিউল দিল্লিতে পৌঁছানোর পর কি কি হবে সেগুলো শর্ট আপ করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ শিডিউল আছে, এবং সেটা হতে পারে কিভাবে গ্রোথ করবো না করবো সেটা চিন্তা ভাবনা করতে পারি, প্ল্যানিং করতে পারি। প্ল্যানিং বসে বসে করা যাবে। গুড গুড। আর যারা কাজ করতে আছে ওদের অফিসিয়াল যেগুলো কাজ থাকে, ইন্টারনেটের হয়তো বা একটু অসুবিধা থাকতে পারে, তো কোনো কোনো জায়গায় প্ল্যাটফর্মে নেট পাওয়াও যায়, বা বাদ বাকিরা যেমন কোনো এক্সেলে কাজ বা কোনো কিছু টাইপ করছে বা কোনো কিছু লিখছে, কোনো থিসিস করছে, ওগুলো কাজ করে। যেমন আমি রিসেন্টলি 2 টায়ারে গেছিলাম, তো দেখলাম সবাই কিছু না কিছু কাজ করছে আর কি। যখন একটু একটু সময় পাচ্ছে তখন কথা বলছে পলিটিক্স নিয়ে বা খেলা নিয়ে। এইখানে আমি 30 সেকেন্ডের জন্য একটু পজ দেব, দিয়ে বলে দিই, ট্রেনের এই যে স্লিপার, 2 টায়ার, 3 টায়ার আর ফার্স্ট ক্লাস এসি, এই যে ক্রাইটেরিয়া গুলো আছে, এখানে যারা চাপে তাদের মানসিক অবস্থা, চিন্তা ভাবনা, হ্যাঁ, সব কিন্তু আলাদা। এই যে ট্রেনের এই যে শ্রেণীবিন্যাস, এটা একটা সোসাইটি শ্রেণীবিন্যাসের মতো। স্লিপারে যারা থাকে তারা সারাদিন কি খাবো, চায়ের পরে সিঙ্গারা খাবো, কোন স্টেশনে কি পাওয়া যাবে, হ্যাঁ, সঙ্গে কি এনেছিলাম, চানাচুরটা শেষ হয়ে গেল, বাদাম ভাজার প্যাকেটটা খুলি, এই করতে এদের শেষ লাইফ। হ্যাঁ, এটা স্লিপার। এরা হচ্ছে যে শুধু জন্মায়, হ্যাঁ, জাস্ট খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম, মরে গেলাম, এদের লাইফ শেষ, এদের মৃত্যুর পরে কেউ মনে রাখবে না। ঠিক আছে, ভিড়ের সংখ্যা। হ্যাঁ, এবার নেক্সট হচ্ছে 2 টায়ার। 3 টায়ার। 2 টায়ার কি? যারা ফার্স্ট ক্লাস এসিতে চান্স পায়নি,
স্লিপার এবং 3 টায়ারের থেকে দূরে থাকতে চায় তারা হচ্ছে 2 টায়ার এসিতে ট্রাভেল করে। তাহলে এরা কি, এরা হচ্ছে চিন্তা ভাবনা সবসময় করছে, ঠিক আছে, আরো কি করে প্রমোশন পাওয়া যায়, আরো কি করে গ্রোথ আনা যায়, হ্যাঁ, এবং সবকিছু কি করে ম্যানেজ করা যায়, হ্যাঁ। তো এদের মধ্যে সঞ্চয় করার একটা ব্যাপার আছে, গ্রোথ আনার একটা ব্যাপার আছে। এবার হচ্ছে 3 টায়ার। 3 টায়ার মানে হচ্ছে হঠাৎ বড় লোক হয়েছে, হ্যাঁ, লটারি পেয়েছে, ব্যবসা ভালো চলছে, হ্যাঁ, লোককে দেখাচ্ছি আমি 3 টায়ার এসিতে যাচ্ছি, হ্যাঁ, মানে লোককে দেখাচ্ছি, কারণ এসি তো শুরু এখান থেকে না, লোককে দেখাচ্ছে আমি এসিতে যাচ্ছি, এরা হচ্ছে 3 টায়ার। তো 3 টায়ারের লোক হচ্ছে এরা অ্যাকচুয়ালি মনের দিক থেকে স্লিপার, কিন্তু Yes, দেখানোর দিক থেকে অন্যরকম, তো তারা হচ্ছে 3 টায়ারে চাপছে। এবার হচ্ছে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসের লোক কেউ কারোর সাথে কথা বলে না। ফার্স্ট ক্লাসে যদি কখনো চেপে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকের মতো ল্যাপটপ বা বই খুলে নিয়ে বসে আছে। হ্যালো হাইয়ের বেশি কোনো পরিচিত লোক হলে ঠিক আছে, অপরিচিত লোক হ্যালো হাইয়ের বেশি সারাদিন রাজনীতি এটা ওটা নিয়ে এসব বক 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 করে এরা নিজেদেরকে নিজে ব্যস্ত থাকে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে অভিজাত শ্রেণীর ব্যাপার। হ্যাঁ, তো একদম সিম্পল যারা, তাদের ফার্স্ট ক্লাসে একদম ভালো লাগবে না, তারা বলবে ও কেউ কারোর সাথে কথা বলে না, হ্যাঁ, তো তাদের একদম ভালো লাগবে না। তো ট্রেনের এই যে প্যাটার্নটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সমাজ ব্যবস্থাকে রিফ্লেক্ট করে, তো এইটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার যেটা বলছিলে, তো মানে ওইটাই আর কি, 2 টায়ারের মধ্যে জার্নি করে যেটা বুঝতে পারলাম যে সবাই মানে নিজেকে নিয়েই ব্যস্ত, ডেভেলপ কিছু না কিছু কাজের সাথে আছে, হয় কনফারেন্সে আছে, না হয় মিটিং এ আছে, না হলে কোনো অফিসিয়াল মেইল করছে, না হলে ল্যাপটপ নিয়ে বসে আছে। হ্যাঁ, ইভেন অনেককে দেখলাম আমি মানে এটাও মানে ওই যে ট্রেডিং এর বিষয়েও মানে অনেকে অনেক কিছু কাজ করছে, মানে কিছু না কিছু ওরা মানে কিভাবে আপগ্রেড হওয়া যায় নিজেকে, মানে সাকসেসের পথে কিভাবে যাওয়া যায়, এটা যদি তুমি 2 টায়ার বা 1 টায়ারের মধ্যে যাও সেটা বুঝতে পারা যাবে। সেটা 5 স্টার হোটেল 7 স্টার হোটেলেও গেলে হয়, মানে বোঝা যায় যে ওদের লাইফস্টাইলটা কিরকম আর কি। জেনারেলি তো আমরা 2 স্টার বা 3 স্টার হোটেলে উঠি। এই 1 টায়ার না ফার্স্ট ক্লাস এসি বলে ওটাকে, হ্যাঁ, ফার্স্ট ক্লাস এসি যেটা, তো ওইগুলোর মানে মানে লাইফস্টাইলই টোটালি আলাদা। তো আপনি 5 স্টার হোটেল বা 7 স্টার হোটেলেও যদি যান, তো মানুষ ভাববে যে এত টাকা দিয়ে মানে একদিনের জন্যই 15,000 20,000 টাকা কেন দিতে যাচ্ছি। কিন্তু আমার একবার সৌভাগ্য হয়েছিল, যদিও বা অন্য একটা লোকের মানে ম্যানেজার স্যারের থ্রুতে যাওয়ার, তো 5 স্টার হোটেলে থেকে দেখলাম যে সত্যি ওদের মানে একটা দিন তো সবার কাছেই 24 আওয়ার্স থাকে। কোন হোটেলে? এটা গুয়াহাটিতে তাজ ভিভান্তাতে ছিলাম দাদা। মানে সারাটা দিন? না, আমি আমাদের কনফারেন্স ছিল, তারপর ওই স্যার ছিল, তো আমার সাথে একটু স্যারের ভালো ছিল, বললো চলে আয় আমি আমাদের ফ্রিতে করে দিয়ে দেবো। তো ওটা একটা মানে স্কিমে ছিল আর কি 4-5 জন থাকার। তো আমি ওনার সাথে গিয়ে থাকার সৌভাগ্য হয়েছিল, কেননা আমি এফোর্ড করতে পারবো না 5 স্টার হোটেল। তো স্যার আমাকে নিয়ে গেছিলেন আর কি। তো ইন্টেরিয়রটা দেখলাম আর কি, জেনারেলি তো এমনি ঢুকাও যায় না, ম্যাক্স টু ম্যাক্স আপনি রিসেপশনের লবি পর্যন্ত যেতে পারবেন, তার থেকে তো কিছু যাওয়ারই নাই। তো রুম বা হোটেলের মধ্যে বাথরুম যেগুলো, আমার যেটা অভিজ্ঞতার কথা বলছি, যে হ্যাঁ সত্যি এগুলো জায়গাতে গেলে রোজগারের যে চাহিদা ক্ষুধা, মানে লাইফে যে টাকাটা দরকার এবং টাকাটা রোজগার করতে হবে এরকম লাইফস্টাইল মেনটেন করে, মানে দেখেই আর কি চাকচিক্য তো সবাই বাহ্যিক মুগ্ধতা, কিন্তু মানে মানুষগুলো কিভাবে মানে লাইফস্টাইল এনজয় করছে সেটা মানে মানে বুঝে মানে যে গেছে সে বুঝাতে বা বুঝতে পারবে আমার কথাটা, মানে আমি কাউকে বুঝাতে পারবো না আর কি। হ্যাঁ, মানে ওদের টোটালি দিনচর্যাটাই আলাদা পুরো আর কি। সেইভাবে আমি যেমন স্যার কিছুদিন যেমন বলছি, মানে কিছু লোকের ক্ষেত্রে কিছু লোকের ব্যাপার, আমি কিছুদিন আগে এয়ারপোর্টে গেছিলাম, মানে আমি একটা এয়ারপোর্টে জাস্ট একটা শোরুমে শপে আমি একটু ভিজিট করছিলাম, দেখছিলাম ওখানে তো সবই তো এক্সপেন্সিভ। একজন লোক এলো, একজন মানে আমি সেটাই বলছি, মানে কার কাছে কতটা কেমন মূল্যবান, সে একটা বই দেখলো, মানে সে আমরা যেমন দোকানে গিয়ে কেউ কেউ ব্যাগ দেখে কেউ দেখে ওইসব সে কিছু দেখলো না, একটা বই দেখলো সামথিং, একটা বই এবং একটা ওই আপনার কাঠের একটা পুতুল টাইপের শোপিস টাইপের একটা জিনিস, দুটো জিনিস নিল, সেটার এক্সপেন্সিভ পড়লো প্রায় 6,500 টাকা।
আমার সামনে দাঁড়িয়ে ছিল, সে 6,500 টাকা দিয়ে সেই জিনিসটা নিয়ে জাস্ট চলে গেল। এবং তাকে আমি 2 মিনিট জাস্ট ফলো করলাম, মানে সে কি কি মানে সে 6,500 টাকা কিনছে, মানে তার ইনকাম আশা করছি প্রায় মান্থলি প্রায় 3 থেকে 4.5 লাখ টাকার উপরে হবে। 6,500 টাকা, হ্যাঁ আমি বলছি কম করে। এবং সে একটা জাস্ট ওখানে গিয়ে একটু সামান্য একটু করলো, মানে এই ব্রেকফাস্ট মতন করলো, সেটাও যেখান থেকেও করলো সেটাও পায় সামথিং ওই সেখানে এই 1,500 না 2,000 টাকা থেকে স্টার্টিং ব্রেকফাস্ট এখান থেকে করলো। সেখান থেকে করে 5 মিনিট বসলো, বসে সে ফ্লাইটে চলে গেল। মানে এই কি ব্যাপারটা, মানে মানে এই ব্যাপারটা কি, মানে কিছু কিছু লোকের কাছে মানে এই অর্থটা আমার ছোটখাটো ব্যাপার, কিন্তু তারা তাদের ভঙ্গিমাটাই ছোট। মানে আমাদের কাছে আমাদের কিছু পয়সা হলে কি আমরা একটু ফটো ফটো তুলে নেবো, একটু চারিদিকে ঘুরলাম, ঘুরে দেখবি বাবা এরকম দামি এসে কি করছে না। এবার তার কাছে একটা বই দেখলো, তো 2 মিনিট ধরে বই পড়লো, মানে তাদের কালচার নেচারটা একটু আলাদা আলাদা টাইপের। আমরা যে একটা পুতুল কিনলো 6,000 টাকা দিয়ে, 6,500 টাকা দিয়ে পুতুল কিনলো, কিন্তু তার কাছে সেটা একটা অন্য জিনিস। 6,000 টাকা 6,500 টাকা তার ইনকামটা যা, তার থেকেও সে নগণ্য মাত্রক, এবং সে তো এমনি আর ঘুরে বেড়াবে না। জাস্ট আমি সেটাই বলছি, বিভিন্ন লোকের বিভিন্ন আইডিয়া বিভিন্ন ভাবে চলে, সেটাই। এটা মেন্টালিটির উপর ডিপেন্ড করে যে আপনি আপনার ব্রেনকে কি করে ইউজ করবেন। যেমন একই সঙ্গে পড়াশোনা করে কেউ খুব মানে ভালো, যেমন হ্যাকারদের ক্ষেত্রে আমরা বলি না 2 রকম হ্যাকার হয়। একটা হচ্ছে এথিক্যাল হ্যাকার, যেগুলোকে পুলিশ বিভাগে কাজে লাগানো হয় ভালো কাজের জন্য, আর একটা হয় ক্রাইম করে বিভিন্ন হ্যাকিং এর মাধ্যমে। তো দুজনের ব্রেন কিন্তু একই, একজন ভালো কাজে লাগাচ্ছে আর একজন খারাপ কাজে লাগাচ্ছে। এবার আমরা যেখানে ছিলাম যে আমরা 24 ঘন্টা কিভাবে কাটাবো, তাতে আমরা অনেকগুলো আইডিয়া পেলাম যে এই টাইমটা আমরা কিভাবে কাটাবো। এরপরে হচ্ছে আমাদের ডেস্টিনি চলে এলো দিল্লি। দিল্লিতে চলে আসার পর এরপরে আমাদের কাছে অনেকগুলো ওয়ে খোলা। এক, আমি ট্রেন থেকে নেমে পড়লাম, মানে ট্রেন থেকে বেরিয়ে এলাম। মানে যেখানে আমি পৌঁছতে চাইছিলাম সেখানে আমি পৌঁছে গেলাম। এর পরের যে প্রশ্নটা, যে মেনটেন করা, এর পরের যে প্রশ্নটা মেনটেন করা, সেক্ষেত্রে কি কি প্রসেস অবলম্বন করা যায়। যেটা একটা বলে না যে আমার লক্ষ্য ছিল এখানে পৌঁছানোর, আমি তো পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছে যাওয়ার পরে আমাকে তো এখানে স্টে করে যেতে হবে, যেটা আমরা ট্রেডিং এর ভাষায় কি বলি, সাস্টেইন করা। প্রাইস একটা রেজিস্ট্যান্স ব্রেক করে উঠলো, ওটা সাস্টেইন না করতে পারলে কি করবে, আবার ব্যাক, তাই না? তো সেজন্য আমরা বারবার বলি যে সাস্টেইন করা, সাস্টেইন করা। তো এটা আমাদের লাইফের ক্ষেত্রেও তাই, যে আমরা একটা জায়গায় পৌঁছতে চেয়েছিলাম, আমরা পৌঁছে গেলাম, কিন্তু সেখানে যদি আমরা সাস্টেইন না করতে পারি তাহলে কিন্তু নিউটনের ল, নিউটনের কোন লতে আছে, থার্ড ল কি বলছে, সমস্ত ক্রিয়া বিপরীত প্রতিক্রিয়া। বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কি উঠেছে তত তত নিচেই ফেলবে। এখানে পড়ার মেন কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো সেজন্য আমাদের সাস্টেইন করাটা খুব জরুরি। তো এবার এইরকম আমরা প্রায় শোনা যায় যে সাকসেস পেয়ে গেল। তো সাকসেস পেয়ে যাওয়া আর সাকসেস ধরে রাখা দুটো এক জিনিস নয়। ট্রেডিং আমি শিখে গেলাম, ট্রেডিং এ ভালো প্রফিটও করলাম, ট্রেডিং শিখে গেলাম, মানে কি আমি প্রফিটেবল ট্রেডার হয়ে গেলাম? না। তাহলে প্রফিটেবল ট্রেডার হতে গেলে আমাকে কি করতে হবে, কিছু ডিসিপ্লিনে নিজেকে আটকাতে হবে। নাম্বার 1 ডিসিপ্লিন কি হবে? নাম্বার 1 ডিসিপ্লিন কি হবে? কি হবে? প্রফিটেবল ট্রেডারের ডিসিপ্লিন নাম্বার 1 কোনটা হবে এটা জানি না, এটা এরকম বিষয় নাকি? নাম্বার 1 ডিসিপ্লিন হবে ইমোশনলেস, আমার কোনো ইমোশন থাকবে না। আচ্ছা, ওইটা ইমোশনলেস মানে কি, আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, এটাই তো ইমোশন।
আমার মনে হচ্ছে মার্কেট নিচে যাবে, তো সুতরাং আমার মনে হওয়ার সাথে মার্কেটের উপর নিচে যাওয়ার কোনো সম্পর্ক আছে? না 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 না। ক্লিয়ার কাট নেই। তাহলে প্রথম কথা হচ্ছে ইমোশন থাকলে চলবে না। ট্রেডিং এর ডিসিপ্লিন নাম্বার 1 পয়েন্ট, ইমোশন থাকা চলবে না। নাম্বার 2 কি হবে? ডিসিপ্লিন নাম্বার 2, আচ্ছা দাদা, গ্রিড আর মানে যেটা ফিয়ার, এই দুটোটাও কি ইমোশনের মধ্যে আসবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নাম্বার 2 কি হবে? নাম্বার 2 হবে যা মানে অ্যাজ চার্ট বা লজিক, যেটা বলছি লজিক ধরে চলতে হবে। লজিক, প্রপার স্ট্র্যাটেজি থাকতে হবে। প্রপার স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি আমাকে আগে বহুবার রেজাল্ট এনে দিয়েছে। আননোন স্ট্র্যাটেজি নয়, হঠাৎ তৈরি হওয়া স্ট্র্যাটেজি। হঠাৎ তৈরি হওয়া স্ট্র্যাটেজি আমি অবজার্ভ করব, অবজার্ভ করে যখন আমার মনে হবে যে হ্যাঁ এবার আমি এইটার প্রতি ভরসা পাচ্ছি, তখন আমি সেই স্ট্র্যাটেজিতে কাজ করব। তার আগে আমার অবজারভেশনে। একটা ডাক্তার তৈরি হওয়ার আগে সে কি করে, ইন্টার্নশিপ বলে একটা কোর্স হয়, বা ইন্টার্নশিপ মানে যেটাকে বলে ট্রেনি ডাক্তার, নট ডাক্তার, ট্রেনি ডাক্তার, মানে বড় ডাক্তারের আন্ডারে ট্রেনিং এ থাকে। তো সেরকম কোন নতুন লজিক যতক্ষণ না আমার কাছে সেটা কমপ্লিট হবে আমার অবজারভেশন, ততক্ষণ আমি সেটা মার্কেটে অ্যাপ্লাই করব না। তো টেকনিক্যাল ভাষায় এটাকে বলা হয় ব্যাক টেস্ট করা, তাই না? টেকনিক্যাল ভাষায় আমরা বলি না ব্যাক টেস্ট করা। হ্যাঁ, তো অ্যালগো ট্রেডিং এর ক্ষেত্রে ব্যাক টেস্টটা হচ্ছে মেন ব্যাপার। যে ব্যাক টেস্টে যে স্ট্র্যাটেজি, যে থিওরি, যে জিনিস রেজাল্ট দিয়েছিল লাইভ মার্কেটে সেটাই রেজাল্ট দেবে। কারণ কি? কারণ কে বলতে পারবে? হিস্ট্রি রিপিট। ইয়েস, হিস্ট্রি রিপিট হয়। এবার প্রশ্ন হচ্ছে, হিস্ট্রি কি একই জামা জুতো জ্যাকেট পরে রিপিট হয়? না। জামা জুতো জ্যাকেটটা থাকে না, কিন্তু ভেতরে সোলটা তো একই থাকে। আমরা যদি একটা সিনেমা দেখি, সিনেমার নাম হলো হয়তো ফ্যামিলি ড্রামা, তাহলে ফ্যামিলি ড্রামা সিনেমায় কতগুলো বিষয় থাকবে? একটা স্ট্রাকচার ওয়াইজ ফর্মুলা থাকে। কি স্ট্রাকচার থাকবে? প্রথমে একটা ফ্যামিলি দেখানো হবে। নাম্বার 2, সে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারদের মধ্যে রিলেশন কেমন সেটা দেখানো হবে। নাম্বার 3, তারপরে মেইন টপিকে ঢুকবে, যেখানে সেই ফ্যামিলিতে কিছু একটা ক্রাইসিস আসবে। তারপরের পয়েন্ট, সেই ক্রাইসিস থেকে কি করে বেরোবে সেইটা হচ্ছে মেইন টুইস্ট। এবং এই ক্রাইসিস থেকে ফ্যামিলির মেম্বাররা সবাই কিছু না কিছু লার্নিং নেবে, এবং লার্নিং নিয়ে কি শিখবে? যে ওদের ফ্যামিলিতে ভেতর ভেতর মনে মনে সব যে যার মতো আলাদা হতে চাইছিল, এই ক্রাইসিসটা এসে এই শিক্ষা নিয়ে এরা আবার নতুন করে একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখছে। এটা হচ্ছে ফ্যামিলি ড্রামার রেসিপি সিনেমার ক্ষেত্রে। হিন্দি, বাংলা, যে কোনো ল্যাঙ্গুয়েজে ফ্যামিলি ড্রামা গুলো যে যত দেখেছেন মিলিয়ে দেখে নিন, প্রত্যেকটা ফ্যামিলি ড্রামাতে এই প্লটটাই থাকবে। এবার গল্প যেভাবে এই স্ট্রাকচারের উপরে সাজানো যায়। কখনো রঞ্জিত মল্লিক থাকবে, কখনো ফ্যামিলি ড্রামা হচ্ছে একটা ক্যাটাগরি। হ্যাঁ, সাপোজ হ্যাঁ আমি ডিরেক্টর, আমি হয়তো বাপনদা প্রডিউসার, বাপনদাকে বললাম আমি অ্যাকশন ফিল্ম বানাতে চাই। তাহলে অ্যাকশন ফিল্মে কি হবে? অ্যাকশন ফিল্মকে বলা হয় মশালা ফিল্ম। তাতে একটা প্লট থাকবে, সেই প্লটে একটা হিরো থাকবে আর একটা ভিলেন থাকবে। প্রথমে এইটাকে ঠিক করে নেওয়া হয়, একটা হিরো আর একটা ভিলেন। আর এই হিরো আর ভিলেনের মধ্যে টক্কর হবে, আলটিমেটলি ভিলেনকে মেরে হিরো জিতবে। এটা হচ্ছে মেন গল্প। মাঝখানে এই গল্পটাকে ধরে রাখার জন্য কিছু সারাউন্ডিং ক্যারেক্টার ডেভেলপ করা হবে, এবং পাবলিক যাতে এন্টারটেইন হয়
তার জন্য এই হিরোর সাথে একটা নায়িকাকে দেওয়া হবে, হ্যাঁ হিরোইনকে দেওয়া হবে, এবং টোটাল গল্পটা যদি বোরিং না হয়ে যায় তার জন্য মাঝে মাঝে কমেডি কিছু দেওয়া হবে, বাস গল্পের রেসিপি রেডি। হ্যাঁ, তো এটা হচ্ছে রেসিপি। তো মার্কেটের ক্ষেত্রেও তাই, মার্কেটের স্ট্রাকচার বিভিন্ন ফর্মে আসতে পারে, কিন্তু বেসিক জিনিস একই থাকবে। হিস্ট্রি রিপিটে বিভিন্ন ফর্মে আসবে, কিন্তু বেসিক জিনিস একই থাকবে। বোঝা গেছে? তাহলে আমরা ডিসিপ্লিনে কি কি শিখলাম? নাম্বার 1, ইমোশনলেস, ইমোশন থাকা চলবে না, নো ইমোশন। নাম্বার 2, প্রপার স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি আমাকে ব্যাক টেস্টে আমি বহুবার চেক করে দেখেছি, রেজাল্ট দিয়েছে। নাম্বার 3, কনসিস্টেন্সি থাকতে হবে, অবশ্যই একটা ধারাবাহিকতা থাকতে হবে। আজ এই স্ট্র্যাটেজি, কালকে ওই স্ট্র্যাটেজি, পরের দিন আর একটা, তারপরে তো প্লে বয়ের মতো হয়ে যাবে। হ্যাঁ। নাম্বার 4, প্রপার নলেজ থাকতে হবে, পারফেক্ট নলেজ, এক্স্যাক্টলি ওয়ার্ডটা মনে পড়ছে না, মানে স্ট্র্যাটেজি করেছে, আবার নলেজ নতুন করে কি করে, তাহলে স্ট্র্যাটেজিতে চলে আসবে। হ্যাঁ। নাম্বার 4, কি হবে? আর রাজামৌলি আর নয় কিন্তু, হ্যাঁ, রিস্ক রিটার্ন, রিস্ক রিওয়ার্ড, রিস্ক আর রিওয়ার্ড। রাজামৌলির একটা সিনেমা আছে আর সেই আর নয় কিন্তু, ওটা তাহলে কি হবে? রিস্ক রিওয়ার্ড রেশিও। রাজামৌলির আর নয়, এটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড। অর্থাৎ আমরা যে স্ট্র্যাটেজি লাগাচ্ছি, হ্যাঁ, তাতে কতটা এরকম তো হয় না যে আমরা শুধু প্রফিটই করব, মার্কেটে প্রফিটও হবে লসও হবে, কিন্তু প্রফিট এবং লসের যে রেশিও, অর্থাৎ লং টার্মে, হ্যাঁ 2 মাস 4 মাস 6 মাস, হ্যাঁ লং টার্মের নিরিখে যেন রেশিওটা আলটিমেটলি পজিটিভের দিকে যায়। সারা বছর ট্রেড করলাম, ট্রেড করে 90% লস, 10% প্রফিট, তাহলে তো ট্রেডিং উঠে যাবে, তাই না? হ্যাঁ, এবার এরকম স্ট্র্যাটেজি সম্ভব নয় যে আমাকে 10% লস দেবে আর 90% প্রফিট দেবে, এরকম স্ট্র্যাটেজি হবে না। তো মোটামুটি 60% আমার প্রফিট, 40% লস হয়, আমি সার্ভাইভ করে যাব, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে? ধারাবাহিকতা থাকতে হবে। এবার আমাদের নর্মাল হিউম্যানের ক্ষেত্রে প্রবলেমের জায়গা কোথায়? আমরা লাল রঙকে ভয় পাই, রেড কালার, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে বিবাহিত কারা কারা আছে? লাল কালার আমার ভালো লাগে, স্যার রেড কালার। বিবাহিত পুরুষ কারা কারা আছে? আমরা তাহলে দেখুন, নির্মল জানবে না, বিয়ের সময় কি হয়? সিঁদুর দানের একটা প্রচলন আছে। তো সিঁদুর দানটা কেন করা হয়? দেখুন, হিন্দি সিনেমা তো অনেকেই দেখেছেন, হিন্দি সিনেমাতে মারামারি হয়, মারামারি হওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়, গুলি টুলি লাগে, তারপরে হসপিটালে ঢুকে যায়, হসপিটালের দরজা বন্ধ করে গেটের বাইরে একটা লাল আলো জ্বালিয়ে দেওয়া হয় না? তার মানে কি? ভেতরে অপারেশন চলছে, আর লাল আলো বন্ধ হয়ে যায়, তারপর ডাক্তার এসে বলে যে পেশেন্ট ভালো আছে, হ্যাঁ
কি 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, কি বলে যে না আমরা গুলি বের করে দিয়েছি এবার আপনারা গিয়ে দেখা করতে পারেন, এগুলো তো বলে। যতক্ষণ লাল আলো জ্বলে এই হসপিটালের মানে ওই থিয়েটারের বাইরে ওই যারা ভেতরে আছে, যার গুলি লেগেছে বা আহত হয়েছে তার পরিচিত লোকজনরা মানে সিনেমায় যা দেখায় খুব চিন্তা করে, ছটফট করে, এদিক ওদিক ঘোরাঘুরি করে, ডাক্তার বেরোনোর পর তারা একটু রিলিফ পায়, তাই তো? তাহলে এখানে হচ্ছে আপনি বিয়ে করে সিঁদুর দান করলেন মানে লাল আলোটা জেলে দিলেন, অপারেশন স্টার্ট। অপারেশন স্টার্ট। ডাক্তার এসে গেছে আমার অপারেশন করার জন্য। হ্যাঁ, এবার চলছে, অপারেশন চলছে। এই এবার আত্মীয় স্বজনরা সবসময় টেনশনে থাকে। কি? ফার্স্ট টেনশন নাম্বার 1, বিয়ের অনেক বছর হয়ে গেল, এবার বাচ্চা কাচ্চা। মানে আত্মীয় স্বজনদেরই যেন সমস্যা সব থেকে বেশি। হ্যাঁ। নাম্বার 2, প্রথম বছরে যদি বাচ্চা কাচ্চা আসে, আত্মীয় স্বজনদের কথা, এত তাড়াতাড়ি কি করার দরকার ছিল? আচ্ছা, এটাও তাদের সমস্যা। হ্যাঁ, যারা বিয়ে করেছে তাদের কোনো সমস্যা নেই, মেন সমস্যা হচ্ছে একদম হসপিটালের বাইরে সিনটা মনে করুন, ওখানে ছটফট করছে, যে হসপিটালের বেডে শুয়ে আছে সে তো চুপচাপ শুয়ে আছে, হ্যাঁ, তার কোনো সেন্স নেই, কিন্তু এই রুমের বাইরে যারা ছটফট করছে এদের টেনশন বেশি। এখানেও তাই, আপনি লাল আলোটা জেলে দিয়ে আপনি তো ভেতরে ঢুকে গেলেন, এরা আত্মীয় স্বজন চিৎকার ছটমেটি ছটফট করবে। তো এইরকম প্রসেস চলতে থাকবে। নাম্বার 3, ধরুন ওয়াইফের সাথে ঝামেলা হয়েছে, ওয়াইফ শ্বশুর বাড়ি চলে গেল, এবার আত্মীয় স্বজন হ্যাঁ সবাই এসে হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করলো, যাও বুঝে নিয়ে এসো, এই করো ওই করো। তো সুতরাং এখানে সব থেকে বেশি চিন্তিত থাকে আত্মীয় স্বজনরা। কেন চিন্তা তো করে? কেন কেন? ওরা এন্টারটেইন পায়, মানুষের আত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি এন্টারটেইন পায় না, এন্টারটেইন কেউ পায় না, সত্যি ওরা মন থেকে চিন্তা করে, এবার সত্যি কথা, এন্টারটেইন পায় না। কারণটা হচ্ছে হিউম্যান ইমোশন, হিউম্যান ইমোশন, মানুষের মধ্যে যে মানবিক সত্তা আছে এটাই সবসময় তাকে ছটফট ছটফট করতে বাধ্য করে, তাই না? হিউম্যান ইমোশন, হ্যাঁ, এই ইমোশনটা আমাদের সব সময় ছটফট করায়। তো এই জন্য ট্রেডিং এ যখনই আমরা লাল দেখি, অর্থাৎ আমাদের লস হচ্ছে দেখি, তখন আমাদের মধ্যে হিউম্যান ইমোশনটা বেড়ে যায়। ট্রেডিং এ আপনি পয়সা ইনভেস্ট করেছেন, তাহলে এখানে বুল ভার্সেস বিয়ার এদের মতো অপারেশন চলছে, হ্যাঁ। তো এখানে আপনি কে? আপনি হচ্ছেন এই অপারেশন থিয়েটারের বাইরের লোক, হ্যাঁ। ছটফটটা, তাহলে এদের কোনো রিয়াকশন নেই, রিয়াকশন তো সব এইখানে, বুঝে গেছে? রিয়াকশন সব এইখানে। তো বারবার ইস লালটা কমে গেছে, হ্যাঁ এবার কেটে বেরিয়ে যায়, হ্যাঁ। তো এই হিউম্যান ইমোশন তাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তাহলে আমরা যদি ইমোশনটাকে কাট করে দিই তাহলে কি হবে? ছটপটানিটা কমে যাবে, ছটপটানি কমে যাবে। কিরকম হয়? ডেইলি লাইফে আমরা কিন্তু করি, ট্রেডিং পরে আসছি, আগে প্রথমে আমি ডেইলি লাইফের সাথে এটাকে কানেক্ট করাই, তবে তো অ্যালগো কিভাবে কাজ করে বোঝা যাবে। ডেইলি লাইফে আমরা কিন্তু প্রতিনিয়ত করি। কিরকম? সাপোজ কারোর মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা আম বাঙালি বা আম হিউম্যান বিং এর যে কোনো সময় হতে পারে, বাঙালি বলে নয়, যে কোনো মানুষের মাথা যন্ত্রণা হতেই পারে। মাথা যন্ত্রণা কি বলে? হেডেক বলে। এখানে কেউ আছেন যার হেডেক কখনো হয়নি? কেউ নেই, সবার হবে কমন প্রবলেম। তাহলে হেডেক বন্ধ করার জন্য আমরা কি কি করি? নাম্বার 1 2 করে আমরা যদি লিখতে শুরু করি, কি কি করি ইন জেনারেল প্র্যাকটিক্যাল লাইফে?
চা খাই। আচ্ছা, টি ব্রেক দি, ওকে। আর অমৃতাঞ্জন লাগাবে, ভিক্স অমৃতাঞ্জন লাগাবে, কলম লাগায়, অমৃতাঞ্জন বলে না, এক্স ওয়াই জেড যত আছে, হ্যাঁ লাগায়। আর তারপরে ট্যাবলেটও খেতে পারি, গান শুনি। আচ্ছা, এন্টারটেনমেন্ট দিয়ে সেটাকে রিলিফের চেষ্টা করি। আর ম্যাসাজ, স্যারিডন কি ট্যাবলেট? হ্যাঁ, আচ্ছা, ট্যাবলেট নিচ্ছি, ব্যথার ট্যাবলেট নিচ্ছি, ওকে। মাসাজ করে, স্যারিডন বলে না, নানা রকম নামে আসতে পারে, ব্যথার ট্যাবলেট নিলাম। আচ্ছা, নেক্সট আর মাসাজ নিলাম। আচ্ছা আচ্ছা, আর নেক্সট আর কিছু? ঘুমাতে পারি। আচ্ছা, স্লিপে চলে গেলাম, রেস্ট নিলাম, রেস্ট। আর তো না, এই অপশনই ঠিক হয়ে যাবে। এই যে যতগুলো আমি লিখলাম, লিখে রাখার একটা কবে কি এখানে প্রমাণ থাকে। এর মধ্যে সব থেকে বেশি এফেক্টিভ এবং কুইক কাজ করে কোনটা? ট্যাবলেট। সবাই একমত? এবার তাহলে বাকিগুলোকে মুছে দিয়ে ট্যাবলেটকে নিয়ে সার্জারি করি। এবার প্রশ্ন হচ্ছে, ট্যাবলেট কি করে কাজ করে, সব থেকে বেশি এফেক্টিভ কি করে হলো? অ্যালোপ্যাথিক পেটে গিয়ে, না, অ্যালোপ্যাথিক পেটে গিয়ে সেটা তো ঠিক আছে, কিন্তু হলোটা কি করে, মানে ও কি এমন করলো যে অন্যগুলো করতে পারলো না? ও গিয়ে ব্যথার যে অনুভূতিটা ছিল সেটা কি নষ্ট করে দিল? ইয়েস, কারেক্ট, ডাইরেক্ট ব্লাডে গিয়ে, বলছি, ও ইমোশনটাকে কাট করে দিল। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে? ইমোশন মানে এক্ষেত্রে ফিলিং, ব্যথার যে ফিলিং সেটাকে স্টপ করে দিল। কিভাবে? কিভাবে? হাউ? পেটে গিয়ে ব্লাডের সাথে মিলে, ব্লাডের সাথে তো মিললো, মানে কিভাবে বন্ধ হলো, কিভাবে? এটা তো দাদা বলতে পারছি না, বেইনে হয়ে গিয়ে, মানে ও নার্ভাস সিস্টেমটাকে, ব্যথার যে অনুভূতিগুলো হচ্ছিল সেগুলোকে বন্ধ করে দিল। ইয়েস ইয়েস। আমার যে হেডেকটা হচ্ছে, হেডেকটা মাথার সামনের দিকে হচ্ছে, পেছন দিকে, সাইডে, এরকম সব ভাগ আছে তো মাথার, তো কোন একটা রিজনে হচ্ছে। কে বলতে পারে আমার গোটা মাথায় হচ্ছে, আচ্ছা গোটা মাথায় হচ্ছে। এই যে হেডেকের অনুভূতি, এটা ব্রেনের সিগন্যালটা যাচ্ছে, এখানে ব্রেন আছে, হ্যাঁ এখানে ব্রেন আছে, ব্রেনের সিগন্যালটা যাচ্ছে কোনো একটা নার্ভের মধ্য দিয়ে, হ্যাঁ নার্ভ গিয়ে বলছে ব্রেন ব্রেন কি হয়েছে, বলে ওখানে না ব্যথা হচ্ছে, হ্যাঁ ও তাহলে তুমি হু হু করো, বলে হু করবো, হু, হ্যাঁ এবার এখানে শুরু হয়ে গেল ইমোশন, ঠিক আছে। এবার এই ট্যাবলেট কি করছে, ট্যাবলেট প্রথমে খুঁজে বার করছে, আচ্ছা এই খুফিয়া দুশ্মন, এই ব্রেনকে খবর দিচ্ছে, এইকে বাঁধো তো, হ্যাঁ একে গাছে দড়ি দিয়ে বেঁধে ফেলো, মুখটা বেঁধে দাও, হাতগুলো বেঁধে দাও, হ্যাঁ দিয়ে এখানে সব ব্লকেজ তৈরি করে দিল। অর্থাৎ এই নার্ভ গুলো ব্রেনকে কোনো খবর দিতে পারছে না। ব্রেন বলছে অনেকদিন তো কোনো খবর নেই, তার ভালো হয়ে গেছে, হ্যাঁ যাও ওই কমপ্লেন যেটা লজ হয়েছিল, কমপ্লেন ক্লোজ করে দিলাম, বলে ওকে আছে। তখন আমাদের কি হচ্ছে, আমাদের ফিলিংটা আর আসছে না, তখন আমরা বলছি না যন্ত্রণাটা এবার অনেকটা কমেছে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা ইমোশনটাকে ব্লক করে দিলাম। ডেইলি লাইফে সমস্ত মেডিসিন এইভাবেই কাজ করে, কিন্তু রিয়েল প্রবলেম কিছু সলভ হয়নি। রিয়েল প্রবলেম সলভ হয়েছে, আমার ব্যথার সময় সেরেছে কি অ্যাকচুয়ালি? না, আমি এই নার্ভকে বন্ধ করে লিখেছি, অ্যাকচুয়ালি নার্ভকে একে বলে প্যারালাইজ করা, নার্ভকে প্যারালাইজ করে দাও, নার্ভকে ইনঅ্যাক্টিভ করে দাও, নার্ভের রেসপন্স বন্ধ করে দাও, নার্ভকে যাতে কাজ না করতে পারে তার জন্য নার্ভকে ব্লক করে দাও। সব থেকে ভালো উদাহরণ, হ্যাঁ দেখবেন এখন কি হয়, বাচ্চাদের সিজারিয়ান যে সমস্ত বেবি হয়, এখন তো কি মানে পুরো অকান্ত করা হয় না, স্পাইনাল কর্ডে, হ্যাঁ মানে কোমরের নিচের পোরশনটাকে অসার করে দেওয়া, স্পাইনাল কর্ডে একটা ইনজেকশন দিয়ে কোমরের নিচের পোরশনটাকে অসার করে দেওয়া হয়। ফলে কি হয়, ওই অংশের নার্ভগুলোকে ব্লক করা হয়,
সার্টেন টাইমের জন্য। তো সেই রকম আমাদের মাথা বলে নয়, শরীরে যেখানেই ব্যথা হোক না কেন, ব্যথার ওষুধ এইভাবেই কাজ করে। ব্যথার ওষুধ এইভাবে কাজ করে। তাহলে এখানে কিন্তু ইমোশনটাকে ব্লক করে দেওয়া হলো। তাহলে এইটা যদি আমরা ট্রেডিং এ লাগাই, আমাদের ইমোশনটাকে ব্লক করে দিই, তাহলে কি হবে? প্রফিট হবে। সেটা আমি বলিনি। প্রফিট হবে কি লস হবে, ইমোশন তো থাকবে না। তাহলে আমি ইমোশন থাকবে না। হ্যাঁ, ট্রেডারের ফার্স্ট কন্ডিশন ছিল কি? ইমোশনলেস। ডিসিপ্লিন ট্রেডারের ফার্স্ট কন্ডিশন ছিল ইমোশনলেস। তাহলে আগে ইমোশনটা লেস হলো। ম্যানুয়াল ট্রেডিং এ এই ইমোশনলেস হতে পারছি না। যেমন অনেকে মেডিটেশন করে, মেডিটেশন মানে একগ্র চিত্রে কোনো কিছুর উপরে ডিপলি ফোকাস করা, এবং সারা বিশ্ব থেকে তার মন, দৃষ্টি, ফোকাস সব কিছু সরে গিয়ে ওই ডিপ ফোকাসের মধ্যে ঢুকে যাবে। তো এটা প্রথম অবস্থায় খুব কঠিন কাজ। হ্যাঁ, নানা রকম কানে আওয়াজ আসবে, মাথায় চিন্তা আসবে, অর্থাৎ ইমোশন থেকে দূরে যাওয়া যায় না। তো এই ট্রেডিং এও যেটাই হয় না, যে ইমোশন থেকে আমরা দূরে যেতে পারি না, সব সময় শুধু আমাদের এই লাভ লস কাজ করে। তাহলে আমরা ইমোশন কাট না করতে পারলে ডিসিপ্লিন ট্রেডার হতে পারবো না। তাহলে আমরা ডিসিপ্লিন ট্রেডার হতে হলে আমাদের ফার্স্ট করতে হবে যেটা, ইমোশনলেস হতে হবে। সেইটা আমাদের মেশিনের সাহায্যে করলে, অর্থাৎ এখন যেটাকে আমরা বলছি রোবোটিক ট্রেডিং বা অ্যালগো ট্রেডিং, এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, সেগুলো পরে আসবো, সেইটার মধ্যে সম্ভব। কারণ ট্রেডে এন্ট্রি নেওয়া আমার হাতে নেই, এক্সিট করা আমার হাতে নেই। যেমন আমি ট্রেনের উদাহরণ দিয়েছিলাম, ট্রেনে আমি চেপেছি, ট্রেন কি আমি চালাচ্ছি? না। তাহলে ট্রেন কে চালাচ্ছে? লোকো পাইলট। আমি যা যা এতক্ষণ উদাহরণ দিয়েছিলাম সবগুলো কাজে লাগবে, এবার মাথায় রাখতে হবে কিন্তু। ট্রেন আমি চালাচ্ছি না, আমি ট্রেনে চেপে বসে আছি। ট্রেন চালাচ্ছে ট্রেনের চালক। অ্যালগো ট্রেডিং আমি চালাচ্ছি না, আমার ক্যাপিটাল শুধু এখানে ইনভেস্ট হয়েছে। এখানে মেশিন তার সিস্টেম অনুসারে কাজ করে যাচ্ছে, আমার কোনো কন্ট্রোল নেই। হলো? হ্যাঁ। তাহলে মেশিনের মাধ্যমে করলে আমরা কি হব? ইমোশন ফ্রি হতে পারবো। তাহলে ইমোশন ফ্রি হলে আমরা কি হবে? ডিসিপ্লিন ট্রেডারের যে সিক্রেট ফর্মুলা, সেইখানে আমরা যেতে পারবো। কিন্তু ইমোশন ফ্রি না হলে কিন্তু আমরা ডিসিপ্লিন ট্রেডার হতে পারবো না। বোঝা গেছে? হ্যাঁ। আর কি কি ছিল ডিসিপ্লিন ট্রেডারের ফর্মুলাতে? প্রপার স্ট্র্যাটেজি। তাহলে নাম্বার 1 আমরা অ্যাচিভ করতে পারলাম। হ্যাঁ, ইমোশনলেস। নাম্বার 2 হচ্ছে প্রপার স্ট্র্যাটেজি। তাহলে প্রপার স্ট্র্যাটেজি আমরা কি করে সিলেক্ট করব? প্রপার স্ট্র্যাটেজি কি করে সিলেক্ট করব? ব্যাক টেস্টিং এর দ্বারা। ইয়েস, আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি, যেমন আমরা ইন্টারভিউতে কি করি? ইন্টারভিউতে আমার পোস্ট হচ্ছে 10টা, আমি 10,000 লোককে ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউ নিয়ে আমি এই 10টা লোককে এইখান থেকে সিলেক্ট করলাম। তো সেই রকম আমি ব্যাক টেস্ট করে করে সমস্ত স্ট্র্যাটেজির পারফরমেন্স দেখে আমার যেটা মনে হলো, যে সমস্ত স্ট্র্যাটেজি গুলো, এটাকে কি বলে? ড্র ডাউন। ওকে, এবং রিটার্ন, এর মধ্যে যে রেশিও, এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। অর্থাৎ ড্রডাউন সব থেকে মিনিমাম, রিটার্ন সব থেকে ম্যাক্সিমাম তুলনামূলকভাবে।
এরকম তো হয় না যে ড্রডাউন একদম কম হয়ে যাবে, রিটার্ন একদম উপরে উঠে যাবে, এটা হয় না। তুলনামূলকভাবে ড্রডাউন কম এবং রিটার্ন বেশি, সেই সমস্ত স্ট্র্যাটেজিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেইগুলোকেই কাজে লাগাবো। তাহলে এটা হচ্ছে আমার প্রপার স্ট্র্যাটেজি সিলেকশনের ক্রাইটেরিয়া। বুঝে গেল? তাহলে ডিসিপ্লিন ট্রেডারের নাম্বার 2 ফুলফিল হলো। নাম্বার 3 হিস্ট্রি রিপিট। হিস্ট্রি রিপিট তো আমরা বলেছি, কিন্তু ওটা তো মানে আমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজির মধ্যে চলে আসবে। তাহলে আসবে রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিও, রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমরা একটু আগে যেটা বললাম যে স্ট্র্যাটেজি সিলেকশনের ক্ষেত্রে এরকম স্ট্র্যাটেজি সিলেক্ট হবে যার রিওয়ার্ড হবে তুলনামূলক বেশি এবং রিস্ক হবে তুলনামূলক কম, সেইগুলোকে আমরা সিলেক্ট করব। তাহলে এই সিলেকশনের মাধ্যমে আমরা রিস্ক রিওয়ার্ড কনসিস্টেন্সি, হ্যাঁ এইটা হচ্ছে মেইন পয়েন্ট। অর্থাৎ এরকম নয় যে আজকে আমি ট্রেড করলাম, হ্যাঁ, করে 50% রিটার্ন হয়ে গেল, হ্যাঁ, এবার আমি 10 দিন বন্ধ করে দিলাম, না আমার তো হয়ে গেছে। আবার হঠাৎ করে একদিন চলে এলাম, বলে আজকে করব। তাহলে এইটা যদি করা হয় তাহলে ধারাবাহিকতা থাকে না। আমাদের কিছু কিছু সমাজে জিনিস আছে যেগুলো সিজনে ভালো চলে, যেমন পাখার ব্যবসা, পাখা, সিলিং পাখা, এসি, গরমে চলবে, এসি, হ্যাঁ, এগুলো সিজনে কোল্ড ড্রিঙ্কস তো আছেই, এগুলো সিজনে ভালো চলে। কিন্তু সারা বছর চলে কি? সারা বছর চলে না। তাহলে সারা বছর যে জিনিস চলে সেরকম ব্যবসা কি আছে? প্রচুর আছে। চা, চা একটা সময় শুধু শীতকালে চলতে, এখন সারা বছরই চলে। আর প্রচুর আছে, প্রচুর। জামা কাপড়, ফ্যাশন, ওষুধ, হ্যাঁ, মেডিসিন সবচেয়ে বড়, হ্যাঁ, সব থেকে বড় নেশার, এখন তো নেশার সামগ্রীতে পরিণত হয়েছে। হ্যাঁ, মানে মেডিসিনের দোকানে লোক রীতিমতো লাইন দিয়ে মেডিসিন কেনে। কারেক্ট কারেক্ট। তাহলে আমি একটা মেডিসিনের দোকান খুলেছি, ঠিক আছে, এবার আমি জানুয়ারি মাসে 4 দিন, ফেব্রুয়ারি মাসে 5 দিন, মার্চ মাসে 15 দিন, এই করে আমি গোটা বছর দোকান খুলেছি। তাহলে আমার কাস্টমার বেশি হবে না আর একটা অ্যাপোলো ফার্মেসি যে 365 ডেজ সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত দোকান খোলা রাখে, তার কাস্টমার বেশি হবে? কার কাস্টমার বেশি হবে? কার? ফার্মেসি অ্যাপোলো না আমার? অ্যাপোলো। কেন? 365 7 days 24 আওয়ার্স, যখনই যাচ্ছে তখনই পাচ্ছে, সকাল 7টা থেকে রাত 11টা। তাও অনেক সময় দিচ্ছে। হ্যাঁ, আমি তো এখানে মাসে কখনো 4 দিন, কখনো 5 দিন, কখনো 15 দিন, এরকম ইরেগুলার। কাস্টমারই পাবে না। তাহলে কি হচ্ছে, এই আমার এইখানটায় ডিসিপ্লিনের অভাব, হ্যাঁ, ধারাবাহিকতা নেই। ঠিক, এইখানে ধারাবাহিকতা আছে। তাহলে আমাদের নেক্সট যে পয়েন্টটা ছিল যে একটা ধারাবাহিকতা রাখতে হবে, হঠাৎ হঠাৎ গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো এলে হবে না। বোঝা গেছে? তাহলে ট্রেডিং সম্বন্ধে যদি আমাদের একদম শর্টে একটা সামারি বলতে হয়, কে কে বলতে পারবে? শর্ট মানে বুঝিনি দাদা, আবার কথাটা বলো তো। ইমোশনলেস হয়ে, হ্যাঁ, ও মানে সবগুলোকে একসাথে বলতে হবে, একটা সামারি, রিক্যাপ যেটাকে বলে। ইমোশনলেস হয়ে নিজের স্ট্র্যাটেজি দ্বারা হ্যাঁ, রেগুলার বেসিসে ট্রেড করে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে ট্রেড করতে হয়, এটাই। সব এগুলো কভার হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবার বলুন, লাস্ট প্রশ্ন,
এটা বলা যতটা সহজ করা কি ততটা সহজ? ইয়েস অর নো, এক কথায়। নো 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 নো। এবার নো কেন? নো এবারে আমরা নো এর সার্জারি করব, যে কি কি অবস্ট্রাকশন আসছে এই যে না যে আমরা বলছি অবস্ট্রাকশন গুলো কি কি আসছে, কারণ যতক্ষণ না আমরা প্রবলেম ডায়াগনোসিস করতে পারবো সলিউশন আসবে না। ঠিক। তাহলে যে নো বললাম, নো হচ্ছে কেন, কারণগুলো কি কি? সবচেয়ে প্রথম ফার্স্ট মানে রিজন যেটা হচ্ছে গিয়ে মানে প্রপার স্ট্র্যাটেজি কতটুকু কাজ করছে আমরা নিজেই পাজলড হয়ে যাই, আদৌ কি কাজ করছে। বলতে চাইছো তোমার কাছে Confused. প্রপার ব্যাক টেস্টের স্ট্র্যাটেজি নেই। এক্স্যাক্টলি। আচ্ছা হলো নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে ইমোশন। ইমোশন কাজ করবে। ইমোশন ইজ দ্য পাস্ট। এইটা আমি একটা বলি, আমার কাছে ব্যাক টেস্টের স্ট্র্যাটেজি নাও থাকতে পারে, এটা তো আমি কিছু সময় নিয়ে স্ট্র্যাটেজি টেস্ট করে আমি আমার একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতেই পারি, তাহলে সুতরাং এই প্রবলেমটা তো সলভ করা যাবে। ইমোশনকে আটকানো অনেক কষ্ট। না ইমোশনে আসছি, আমি বলছি তোমার কাছে স্ট্র্যাটেজি নেই, কিন্তু ধরো তুমি একটু টাইম নিলে দিয়ে তুমি একটা সলিড ব্যাক টেস্ট করে একটা স্ট্র্যাটেজিকে সিলেক্ট করবে যে স্ট্র্যাটেজিটা ইতিহাসে বারবার কাজে দিয়েছে, তো সুতরাং এই প্রবলেম সলভ করা যায়। হ্যাঁ। তাহলে যে প্রবলেম সলভ করা যায় না সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো, এটা তো সলভ করা যায়, তাহলে এটা বাদ। ম্যানুয়াল ট্রেডিং এ অনেক পুরো দিনে হয়তো বা 10টা বা 15টা ট্রেড নিতে পারবো, তাও সবগুলো কি মানে প্রফিটেবল হবে বলে মনে হচ্ছে না, ওভার ট্রেডিং হয়ে যায়। কিন্তু অ্যালগোরিদম বা বুট সিস্টেমের ট্রেডিং এর মধ্যে ডিরেক্টলি ম্যানুয়াল অ্যালগো এখনো ঢুকেনি। আমরা যেটা বলছিলাম ডিসিপ্লিন ট্রেডার হতে গেলে আমাদের যেগুলো আটকাচ্ছে সেইগুলোকে আমাদের প্রপারলি আইডেন্টিফাই করে তাদেরকে সলভ করা যাবে কিনা সেটা দেখতে হবে। ইমোশন ইজ দ্য ফার্স্ট থিং। ইমোশন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে কন্ট্রোল করা খুব মুশকিল, যার মধ্যে কি আসবে, লোভ লালসা সব চলে আসবে, ভয়, হ্যাঁ ভয় চলে আসবে। হ্যাঁ, তো এইটাকে আটকানো সব থেকে মুশকিল কাজ। কারেক্ট। তাহলে এটা হচ্ছে সব থেকে বড় দুশ্মন, আর এটাকে যদি আটকাতে না পারি বাকিগুলো কোনো কাজে লাগবে না। এটাকে আটকানোর জন্য আমাদের অন্য কিছু অল্টারনেটিভ ভাবতে হবে। এবার নির্মল যেটা বলছিল যে টাইমিং এর একটা ব্যাপার, হ্যাঁ অবশ্যই আমি সারাদিন ওয়েট করে আছি, হ্যাঁ সারাদিন ওয়েট করে আছি, আমার কাছে যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি নিয়ে, কিন্তু তাতে কোনো ট্রেডিং আসছে না, মানে ব্যাটে বলে হচ্ছে না, ফর্মুলা ক্রিয়েট হচ্ছে না, সারাদিন ওয়েট করে আছি। আমি 10 মিনিটের জন্য টয়লেটে ওয়াশরুমে গেছি, 10 মিনিটের জন্য, সেই 10 মিনিটেই আমার এর মধ্যে এই ব্রেকআউট দিয়ে দিল, আমি যখন এলাম তখন এখানে এসে হিহি হিহি করে নেমে গেল, তাহলে এইখান থেকে এইটা আমি ধরতে পারলাম না, তাহলে আমাকে টয়লেট পটি সব বন্ধ করে বসে থাকতে হবে, সেটাও যাওয়া যাবে না, সম্ভব নয়, প্র্যাকটিক্যাল না। এবার নির্মল প্রশ্ন হতে পারে আমি যে টয়লেটে যাচ্ছি মার্কেট কি করে জানতে পারছে? সেটাই এখন কথাটা হচ্ছে যে মার্কেট সব জানে, মার্কেট হচ্ছে সুপ্রিম, মার্কেট সব জানে, মার্কেট হচ্ছে সুপ্রিম, তাহার উপরে কেউ নেই, ঈশ্বর। আমরা কি বলি যে উপরে কে আছে? ঈশ্বর, উপরে ভগবান আছে, তো মার্কেট হচ্ছে ভগবান, তো ভগবান সব জানে, সুতরাং আমাদের তর্ক বাড়িয়ে লাভ নেই। এইখানটা আমাদের কি করে সলভ করা যায় সেটা ভাবতে হবে। তাহলে এইখানটা সলভ করা যায় যে আমার পরিবর্তে আমি যদি আমার একটা ক্লোন এখানে বসিয়ে রাখি, যে ক্লোন
কখনো ক্লান্ত হয় না, যার ক্ষুধা তৃষ্ণা শুশু পটি কিছু নেই, যে যে যার ঘুম পায় না, যে ঘুমোয় না, হ্যাঁ 365 ডেজ জেগে থাকতে পারে, কন্টিনিউ, আবার রিপিট হবে, হ্যাঁ বছর শেষ হবে নতুন বছর, জেগে থাকতে পারে। তো সেই রকম একটা জিনিস চাই, সেই রকম একটা জিনিস যদি এখানে পাহারা দেয় তাহলে কিন্তু মার্কেট তখন আর ফাঁকি দিতে পারবে না, তাই না? এক্স্যাক্টলি। তাহলে আমার রিপ্লেসমেন্ট। এবার ধরে নিলাম আমি সেরকম একটা জিনিস এখানে বসিয়ে দিলাম, হলো যে যার ঘুম নেই, খিদে নেই, শুশু বডির কোনো ঝামেলা নেই, কিছু নেই, যে 24 ঘন্টা জেগে থাকছে, হ্যাঁ চোখ খুলে জেগে থাকছে, মার্কেটের মুভমেন্ট হলে ধরে নেবে। এবার আমার প্র্যাকটিক্যাল প্রশ্ন আসছে যে আমি যে দেখি এই লাইনটা এরকম যাবে, তারপরে এই লাইনটা এরকম আসবে, তারপরে এই লাইনটা আবার এর সঙ্গে মিলেমিশে একাকার হবে, তখন যে আমি ট্রেড নেবো, এতগুলো কথাই ভাববে তো? আমরা এরকম দেখি তো? হ্যাঁ। তো আমাদের প্রথমে প্রশ্ন হবে, এতগুলো কথাই ভেবে ট্রেড নেবে তো? এইখানে আসছে আমাদের লজিক। লজিক কি? লজিক ক্লিয়ারলি বলো তুমি কি চাও, ক্লিয়ারলি বলো তুমি কি চাও। তাহলে আমি প্রথমে শুরু করেছিলাম কি, গোল, তোমার গোল কি, সেটাকেই হচ্ছে তুমি কি চাও আগে বলো ক্লিয়ারলি। এই লাইন এর মধ্যে যাবে, ও লাইন এর সঙ্গে এসে গলায় গলায় মিলবে, এরকম হয় না। ক্লিয়ার কাট বলো যে তুমি কি চাও, কোন কন্ডিশনে তুমি বাই করবে, কোন কন্ডিশনে তুমি বাই করবে না, কোন কন্ডিশনে তুমি সেল করবে। এসে ওর সাথে মিলবে, ও এসে উকি উকি দেবে, ও এসে পেছনে দাঁড়াবে, এসব তো ইমোশনাল কথাবার্তা। লজিক বলো, ওখানে কি লজিকে তুমি বাই করবে। লজিক মেনে তৈরি হবে স্ট্র্যাটেজি, বুঝে গেছে? সেই লজিক মেনে তৈরি হবে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কিসে লেখা হবে? নর্মাল ইংলিশে নয়, কম্পিউটারাইজ কোডিং থাকে, বিভিন্ন কোডিং আছে, পাইথন আছে, পাইন স্ক্রিপ্ট আছে, বিভিন্ন বোর্ডের বিভিন্ন রোবটের কোডিং ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা, সেই ল্যাঙ্গুয়েজে তার স্ট্র্যাটেজি লেখা হবে। লেখার পর এই যে ডাব্বাটাকে এটা দেয়া হবে, এটা পড়ে বুঝবে, যেখানে বুঝতে পারবে না সেখানে বলবে এরাও আর বুঝিনি, বোঝাও। তাকে আবার রিরাইট করে বোঝাতে হবে, আবার যেখানে বুঝতে পারবে না বলবে বুঝিনি, বোঝাও, হ্যাঁ আবার ওই জায়গাটা লিখে তাকে বোঝাতে হবে। এই বোঝাপড়া চলতেই থাকবে যতক্ষণ না এ পুরো বুঝতে পারবে। এ বলবে বুঝিনি, বোঝাও, বুঝিনি, বোঝাও। যখন বুঝে যাবে তখন বলবে ওকে আমি এবার বুঝে গেছি। তাহলে তোমার ফোকাস কি, ও পুরো জেনে গেল। ওকে, তাহলে আমার উদ্দেশ্য ছিল কি, দিল্লি যাওয়া। কিসে করে যাবে, কোথায় যাবে, কোন ট্রেনে যাবে, সব একে বুঝিয়ে দেওয়া হলো। তাহলে এবার তোমাকে কি করবে, দিল্লি নিয়ে যাবে, দিল্লি নিয়ে যাবে, প্রপারলি দিল্লি নিয়ে যাবে। এবং দিল্লি নিয়ে গিয়ে কোথায় নামাবে, স্টেশনে। স্টেশনে, সেটাও তো বলা আছে, এটাও তো ওকে বলা আছে যে স্টেশনে নামাবে, প্ল্যাটফর্মে নামাবে, রেল লাইনে নামিয়ে দেবে না, হ্যাঁ সবকিছু ওকে বলা আছে। এবার তুমি হয়তো বললে দিল্লির স্টেশনে গিয়ে আমাকে ছেড়ে দাও, তো স্টেশন তো অনেকটা বড় জায়গা হচ্ছে, রেল লাইনে গিয়েও ছেড়ে দিতে পারে। হ্যাঁ, তোকে ক্লিয়ার কাট সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ট্রেন থামবে, ট্রেন একদম থেমে যাবে, স্লো হয়ে হয়ে একদম থেমে যাবে যখন লোকজন নামা শুরু করবে, তারপর আমাকে প্ল্যাটফর্মে নামাবো। ক্লিয়ার কাট বলা আছে।
তোমাকে সেটাই করবে। তুমি যদি এরকম বলো দিল্লি নিয়ে গিয়ে আমাকে নামিয়ে দেবে, কথাটা কমপ্লিট হলো না? হলো না? হলো না। কতটা কমপ্লিট হলো না। দিল্লি পৌঁছে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে, দিল্লি এসে গেছে না, যা তুমি রেল লাইনে গিয়ে পড়লে। হ্যাঁ, তো ওই জন্য এ যতক্ষণ না বুঝবে তোমার কাছে পরিষ্কার জানতে চাইবে, এবং তোমারও কাজ হবে একে পরিষ্কার ক্লিয়ার কাট এ টু জেড পিন পয়েন্টে বোঝানো, যে ভাই আমাকে এইখানে নামাবে, এই জায়গাতে নামাবে। সেটাকে বলা হয় এক্সিট। আমরা ট্রেড থেকে এক্সিট করি না, হ্যাঁ, সেটাকে বলা হয় এক্সিট বা প্রফিট বুকিং বা এসএল হিট। যাই হোক, ট্রেড থেকে বেরিয়ে যাওয়ার অনেকগুলো, প্রফিট বুকিং করে বেরোতে পারি, এসএল হিট করে বেরোতে পারি, যেভাবে হোক সেটাকে বলে এক্সিট। আমাকে এখানে নামিয়ে দেবে। তোলার সময় কি করবে? তুমি হাওড়া স্টেশন থেকে তুলে নেবে। তো হাওড়া স্টেশনে ও তো ট্রেনের ভেতরে আছে, ট্রেন থেকে একটু নামলো, তোমাকে প্ল্যাটফর্মে দেখতে পেলো না, বললো না না নির্মল তো আসেনি, নির্মল অ্যাবসেন্ট করে দিল। তুমি ওকে বলেছো হাওড়া স্টেশন থেকে, তোমাকে তাহলে কি বলতে হবে? হাওড়া স্টেশন থেকে আমাকে 10:10 তুলে নেবে, কারণ আমি 10:10 AM এ 7 নম্বর প্ল্যাটফর্মে কোচ নম্বর, ওই যে সিরিয়াল নম্বর থাকে না প্ল্যাটফর্মের, আবার সব এইখানটাই থাকবে, এইখান থেকে আমাকে তুলে নেবে। আর আমি উঠবো এত নম্বর কোচে, এত নম্বর সিটে বসবো, একদম ডিটো সবকিছু দেয়া থাকবে। তাহলে তোমাকে প্রপার জায়গা থেকে তুলবে, প্রপার জায়গায় বসিয়ে দেবে, কোন রকম মিসম্যাচের ব্যাপার নেই। না হলে কি হবে? আমরা কি বলি স্লিপেজ মানেটা কি? প্রপারলি ধরতে পারলো না, স্লিপ করে গেল, যেমন ক্যাচ মিস হয়ে যায় না, হাতের মধ্যে পড়ে ক্যাচটা মাটিতে বলটা পড়ে যায়, মিস হওয়া। তো সেরকম ট্রেনিং এ স্লিপেজ হয়। স্লিপেজ মানে ঠিক গ্রিপে না আসা। তো স্লিপেজের পেছনে অনেক কারণ থাকে। তো তুমি তাকে ইনফরমেশন তো পুরো দেওনি, অর্ধেক ইনফরমেশন দিয়ে রেখেছো, সে বেচারা কি করবে? দোষটা কি তার? না, তুমি তাকে প্রথমেই বলেছো ভাই ইমোশনলেস, মানে তুমি মানুষের মতো চিন্তা করবে না। তখন তোমার বললো ভাই আমি তাহলে কি চিন্তা করব? বললো আমি যেটুকু বলবো, এটা বলে রুল বেস, যেটুকু বলবো সেইটুকু, এর বাইরে এক পা নয়। তাহলে তুমি যেটুকু বলবো সেটুকু ফলো করবে, তাহলে তোমাকে ডিটো সব কিছু ওকে ইনফরমেশন দিতে হবে। তোমার ইনফরমেশন যদি প্রপার না হয় তাহলে ও প্রপার কাজ করতে পারবে না। বোঝা গেছে? হ্যাঁ। প্রপার ইনফরমেশন মানে প্রপার নলেজ ওকে দিতে হবে। না, প্রপার ইনফরমেশন মানে তুমি কি করতে চাও। আচ্ছা, দেখো এখানে একটা বিরাট বড় ভুল বোঝাবুঝি হয়। কিরকম ভুল বোঝাবুঝি? আমরা সবাই ভাবি অ্যালগো মানে সে একটা ভগবান, ঠিক আছে? আমরা তাকে বলবো ভাই অ্যালগো আমি মাসে বেশি না, হ্যাঁ 90% প্রফিট করতে চাই, হ্যাঁ এরকম একটা ট্রেড নাও, হ্যাঁ ট্রেড নিয়ে আমাকে করোড়পতি বানিয়ে দাও। আরে এইরকম কথা লিখলে ও বেচারা কি করবে? ও কি জানে? তো শিশু, হ্যাঁ ও কি করে জানবে কোনটাতে 90% প্রফিট হবে? না, তাই না? আমরা তো ভাবি অ্যালগো মানে হচ্ছে ঈশ্বর, তাকে শুধু বলবো, আমরা যেমন মন্দিরে গিয়ে বলি ঠাকুর আমাকে এটা দাও আমাকে ওটা দাও, সেরকম একটা ব্যাপার, তাকে বলবো সে আমাকে সব করে দেবে। এটা নয়।
অ্যালগো মিনস হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম মানে হচ্ছে একটা ইনস্ট্রাকশন। আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, সেই ইনস্ট্রাকশনটা সে ক্লিয়ার কাট ফলো করবে, নন স্টপ, থামবে না। যতক্ষণ না আমি তাকে থামতে বলবো ততক্ষণ সে থামবে না। তার কি নেই? ঘুম নেই, তার খিদে নেই, তৃষ্ণা নেই, ওয়াশরুম যাওয়ার ঝামেলা নেই, সুতরাং সে নন স্টপ ওই কাজটা করবে। কিন্তু সেই কাজটা কি তাকে আমাকে বোঝাতে হবে না? কাজটাও করতে পারে না। কাজটা আমি তাকে বোঝাবো যেমন করে, আমি তাকে যেমন করে রেডি করব সেইভাবে ও করতে পারবে। বোঝা গেছে? তাহলে আমাকে গোল সেট করতে হবে। ফার্স্ট গোল সেট, আমার কি চাই? নির্মলের গোল সেট, নির্মলের কি চাই? তাহলে নির্মলের গোল সেট কি? টাকা চাই, প্রফিট চাই। না, তুমি যদি একটা রোবটকে বলো গোল সেট টাকা চাই, হ্যাঁ, তো ও কোথা থেকে ও দেবে? কিছু বুঝবে না। ওকে আমার বুঝাতে হবে যে কি এটিএম মেশিন? না না না, তাহলে ওটা বুঝবে না। তাহলে তোমার গোল সেট কি? ট্রেডিং এর ক্ষেত্রে গোল সেট, ফার্স্ট গোল সেট। হ্যাঁ, না প্রফিট মার্জিন না, ফার্স্ট গোল সেট নির্মল এর গোল সেট। তো নির্মল কি করতে পারে? নির্মল বলল যে আমি ক্রিপ্টোতে ট্রেড নেব। আচ্ছা আচ্ছা, ওকে স্পেসিফিক্যালি বলে দিন। অকেশনালি মাঝে মধ্যে ফরেক্স এ ট্রেড নেব, এটা আমার গোল। এই দুটো অ্যাসেট আমি ট্রেড নেব। এবার নাম্বার 2 হচ্ছে কিভাবে ক্রিপ্টোতে নেব, কিভাবে ফরেক্সে নেব। তার জন্য কি হয়? আমাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে দুটোর ক্ষেত্রেই। হলো? ঠিক। স্ট্র্যাটেজির মধ্যে আমার সমস্ত কিছু ইনক্লুড থাকবে, এন্ট্রি, এক্সিট, স্টপ লস, টার্গেট, রিস্ক ম্যানেজমেন্ট, সমস্ত কিছু দেওয়া থাকলো। এবং স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করে আমি দেখেছি যে হিস্ট্রিতে এই স্ট্র্যাটেজি এইভাবে কাজ করেছে। কিরকম? যার ড্রডাউন তুলনামূলক কম অন্যান্য স্ট্র্যাটেজির তুলনায়। আমি একখানা টেস্ট করেছি, তার মধ্যে দেখছি ড্রডাউন তুলনামূলক কম, রিটার্ন তুলনামূলক বেশি। আনলিমিটেড বলে কিছু হয় না, হ্যাঁ, সবই লিমিটেড। তাহলে ড্রডাউন তুলনামূলক কম, রিটার্ন তুলনামূলক বেশি। তাহলে হলো। এবার আমি কি করব? এই স্ট্র্যাটেজিটা এখানে ফিট করে দেব। ফিট করে দেওয়ার পর যেটা হচ্ছে নেক্সট কাজ, বোটকে বলা বা রোবটকে বলা তুমি এটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো? এবার ও যেখানে যেখানে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে না সেখানে ও কোয়ারি হ্যারিজ করবে যে আমি এখানে বুঝিনি, এখানে বুঝিনি, এখানে বুঝিনি। সেগুলো বোঝানো, বোঝাপড়া ক্লিয়ার হলে ও বলবে অল ওকে, সব বুঝে গেছে। তারপর ওটাকে রান করানো। এবার ধরো আমি এই সমস্ত কিছু করে একটা বোটকে রেডি করেছি, এবার রান করাবো, চালাবো। হ্যাঁ, কি করে চালাবো? তার একটা জায়গা লাগবে, সার্ভার লাগবে বা ল্যাপটপ, মোবাইল, কোন একটা স্পেস দিতে হবে চালানোর জন্য। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার একটা সিস্টেম লাগবে। হ্যাঁ, আমার একটা কম্পিউটার সেটআপ লাগবে। ইন্টারনেট লাগবে, হাই স্পিড ইন্টারনেট। আর লাগবে পাওয়ার ব্যাকআপ, 24 আওয়ার পাওয়ার ব্যাকআপ। কেন? কারণ পাওয়ার থেমে গেলে সবই তো থেমে যাবে। তাহলে এই যে সেটআপটা আমি তাকে দিলে সে এই সেটআপে নিজের ভেতরে যে স্ট্র্যাটেজি পলিসি যা যা আছে সেগুলো সে ক্যালকুলেট করে প্রসেস করে রেডি করবে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি? আমার বাড়িতে আলাদা একটা সেটআপ এভাবে রেডি করতে পারি, একটা কম্পিউটার সেটআপ, তার কিছু সিস্টেম আছে,
সাপোজ 32 জিবি র্যাম, হ্যাঁ 32 জিবির কমেও হবে, কিন্তু হাই কনফিগারেশনে চাইলে 32 জিবি চাই। মিনিমাম 8 জিবি না হলে খুব মুশকিল। আর নিচে যেগুলো সেগুলোতে লো কোয়ালিটির রোবট চালানো যেতে পারে, কিন্তু হাই কোয়ালিটির রোবট চলবে না। যদি আমার বাড়িতে সেট আপ করা সম্ভব না হয়, 24 আওয়ার পাওয়ার, ইন্টারনেট, হ্যাঁ হাই স্পিড মানে 100 এমবিপিএস, হ্যাঁ এমবিপিএস 100 এমবি পার সেকেন্ড আর কি। হ্যাঁ এমবি পার সেকেন্ড, 100 এমবি পার সেকেন্ড মিনিমাম স্পিড চাই। এর নিচে হলে প্রবলেম হবে। একমাত্র আমাদের এখানে খুব সস্তায় চলে ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও চলে, তো সুতরাং ইউটিউব ভিডিওর সাথে তুলনা করলে হবে না, না ওটা প্রি রেকর্ডেড খুব ভিডিও, ওগুলো স্ট্রিমিং হয়ে যায়। এবার সেটা যদি সম্ভব না হয় তাহলে আমরা কি করতে পারি, সেটআপ ভাড়া করতে পারি, সেটাকে বলা হয় ক্লাউড সার্ভিস। ক্লাউড সার্ভিসে আমরা সেম আমার যা যা চাই সবকিছু পেয়ে যাব, বিনিময়ে মান্থলি রেন্টাল দিতে হয়। হ্যাঁ এই মান্থলি রেন্টালের বিনিময়ে আমরা সবকিছু পেয়ে যাব। আমার বোর্ডটা এখানে ইনস্টল হয়ে গেল, তারপরে কাজ কি, আমার ব্রোকারে আমার একটা খাতা খোলা আছে, ব্যাংকে খাতা খোলার মতো অ্যাকাউন্ট, তাহলে ব্রোকারের সাথে এটাকে লিংক করানো যে হয়ে গেল, ব্যাস এবার আমি আমার মোবাইল থেকে যেমন সিনেমা দেখি, টিভি দেখি, সেরকম দেখতে পাবো। এন্ট্রি হচ্ছে, এক্সিট হচ্ছে, এন্ট্রি হচ্ছে, এক্সিট হচ্ছে, এন্ট্রি হচ্ছে, এক্সিট হচ্ছে, নন স্টপ। বর্ডারে যেমন গুলি চলে ওরকম গুলি চলবে, এন্ট্রি এক্সিট, এন্ট্রি এক্সিট, এন্ট্রি এক্সিট, এন্ট্রি এক্সিট হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, যখন ওর সেটআপ বলবে বাই করতে তখন ও বাই করবে, যখন সেটআপ বলবে সেল করতে তখন সেল করবে, যখন সেটআপ বলবে এক্সিট করতে এক্সিট করবে। হ্যাঁ ম্যানুয়ালি কি না হয়, ম্যানুয়ালি আমরা বাই চোখে দেখি, তারপর আমরা ভাবি, তারপর আমাদের ব্রেনে প্রসেস হয়, তা আমাদের হাত এত লেজি, সে মোবাইলে যায়, মোবাইলে গিয়ে আস্তে আস্তে সুইচ টিপতে শুরু করে, সেখানে অনেক সময় নষ্ট হয়। এখানে তো ওইরকম কোনো প্রসেস নেই, ওর মধ্যে সবকিছু রেকর্ডিং ভার্সন আছে, সেটআপ ম্যাচ বাই ট্রিগার হয়ে গেছে, হ্যাঁ এক্সিট করতে কন্ডিশন ম্যাচ এক্সিট হয়ে গেছে, হ্যাঁ ঝটাঝট হবে। তো এটা হচ্ছে বেসিক ব্যাপার। এবার এই প্রেজেন্টেশনটা আমরা একবার চোখ বুলিয়ে নিই, এখানে কি কি আছে। সাপোজ অ্যালগো রোবট ট্রেডিং, অ্যালগো রোবট ট্রেডিং কি বলছে, ফার্স্ট অটোমেশন মানে অটোমেটিক হবে, লজিক বেস যেটা আলোচনা করলাম, এফিসিয়েন্সি, কি বলছে, প্রসেস মার্কেট ডেটা ফাস্টার দেন হিউম্যানলি পসিবল, মানে কি মানুষ থেকে ওটা মানে ফাস্ট করবে আর কি, আর সেটা তো করবে অবশ্যই, ওটা একটা মেশিন, মানুষ ওইভাবে করতে পারবে না। নিচে লেখা আছে ব্ল্যাক বক্স, হ্যাঁ এটা একটু বলে, দু রকম জিনিস হয়, একটা হচ্ছে ব্ল্যাক বক্স, একটা হচ্ছে হোয়াইট বক্স। হোয়াইট বক্সটা কি, মার্কেটে রেডিমেড যে সমস্ত ইন্ডিকেটর আছে, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, হাবি জাবি যত কিছু আছে, সেই সমস্ত ইন্ডিকেটর একের সাথে আরেকটা মিলিয়ে যে সিস্টেম গুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় হোয়াইট বক্স, মানে সবাই জানে। ব্ল্যাক বক্স মানে কি, ব্ল্যাক বক্স মানে হচ্ছে যার কাছ থেকে আপনি এই অ্যালগো করাচ্ছেন বা আপনার নিজস্ব কোনো সেটআপ দিয়ে অ্যালগো হচ্ছে, যেটা মার্কেটে অ্যাভেলেবল নয়, হ্যাঁ মার্কেটের ইন্ডিকেটর বলে হ্যাঁ অ্যাভেলেবল নয়, সেখানে কিছু আছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবল নয়, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। মানে এটা সিক্রেট, এটা ওপেন, এই দুটো, এর মধ্যে এমন কিছু বেশি বিষয় নেই, সিম্পল। নেক্সট হচ্ছে ক্রিপ্টো ভার্সেস ফরেক্স। কি বলছে ক্রিপ্টো, কি বলছে, ফার্স্ট
ওপেন থাকছে, ভোলাটিলিটি রয়েছে, হ্যাঁ, হাই লিকুইডিটি রিস্ক রিওয়ার্ড। এখানে কি বলছে 24/5, এখানে ছিল 7, এখানে 2 days 5। বেশি। হ্যাঁ ফরেক্স তার 2 মানে days কম। এখানে বন্ধ থাকে না। ক্রিপ্টো কি হ্যাঁ রবি সোম মঙ্গল ঝড় বৃষ্টি তুফান রোজ খোলা, হুম, এখানে কিন্তু রোজ খোলা নয়, হ্যাঁ 5 না দিন খোলা। স্যাটারডে সানডে ক্লোজ। হলো দুটোর মধ্যে এটাই বেসিক পার্থক্য। দুটোতেই ভলিউম আছে, দুটোতেই হেভিলি ট্রেড হয়। আচ্ছা একটু পার্থক্য আছে, মার্কেটে প্রচুর বোট অ্যাভেলেবল আছে, ম্যাক্সিমাম বোট হচ্ছে ফরেক্স মার্কেটের। ক্রিপ্টো বোট খুবই কম, মানে দূরবীন দিয়ে দেখলেও চোখে পড়বে না এরকম আছে, আমাদের আছে। হ্যাঁ, আমাদের কাছে আছে অ্যালগো ব্লিচ, যে ওয়ার্ল্ড এর ফার্স্ট ক্রিপ্টো বোট, যার কাছে ফরেক্স তো আছে কিন্তু মেইন হচ্ছে ক্রিপ্টো। ইন জেনারেল যেগুলো বোট অ্যাভেলেবল মার্কেটে মেইনলি ফরেক্স। নেক্সট, হোয়াট ইজ অ্যালগো ট্রেডিং? অ্যালগো ট্রেডিং কি সেটা তো বোঝানো হলো। হ্যাঁ নেক্সট, কোড ট্রেডিং স্ট্র্যাটেজি। কি কি স্ট্র্যাটেজি আছে? ট্রেন্ড ফলোইং, স্ক্যালপিং, রিভার্সাল। স্ক্যালপিং এর ক্ষেত্রে কি হয়, যে ছোট ছোট লস, ছোট ছোট প্রফিট, ছোট ছোট এন্ট্রি, ছোট ছোট এক্সিট, ঝটপট 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 ঝটপট। ট্রেন্ড ফলোইং কি হয়, মার্কেট উপরে যাচ্ছে তো উপরে 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 উপরে, নিচে যাচ্ছে তো নিচে 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 যাচ্ছে। ট্রেন্ড ফলোইং মানে মার্কেট যেদিকে সেদিকে ট্রেড, এগুলোকে ট্রেন্ড ফলোইং বলে। এগুলো স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট ক্ষেত্রে কাজে লাগে, যে কি কি স্ট্র্যাটেজি দিয়ে আরো হয় বোট কাজ করতে পারে। নেক্সট, কমন রিস্ক। সিঙ্গল পয়েন্ট অফ ফেইলিয়ার। কি কি রিস্ক? Most bots rely on a single strategy. মাল্টি স্ট্র্যাটেজি। মাল্টি স্ট্র্যাটেজি আছে, অন্য একটা স্ট্র্যাটেজিতে লস হতেই পারে। হ্যাঁ মাল্টি স্ট্র্যাটেজি বোর্ড নেই, কারোর কাছে নেই। অ্যালগো ব্লিচ ওয়ার্ল্ডে ফার্স্ট, যার কাছে মাল্টি স্ট্র্যাটেজি আছে। ইয়েস অ্যালগো ব্লিচ ওয়ার্ল্ডে ফার্স্ট, ওয়ার্ল্ডের মধ্যে নেই, কোথাও নেই, সব সিঙ্গেল, সব সিঙ্গেল। একটা স্ট্র্যাটেজিতে পুরো চলছে। হ্যাঁ বোর্ড ফ্রিতেও পাওয়া যাচ্ছে, ঢেলে মার্কেটে ফ্রিতে বিক্রি হচ্ছে, সব সিঙ্গেল স্ট্র্যাটেজি বোর্ড। হ্যাঁ, এবং ড্রডাউন 50% এর বেশি। বোর্ড অ্যাকচুয়ালি এখন খেলনার মতো বিক্রি হচ্ছে, যে বোর্ড তৈরি করে সেও জানে না কি তৈরি করছে, এটা কোথাও করে দিচ্ছি, বাজারে বিকোচ্ছে বিক্রি করে দিচ্ছি। তো সিঙ্গেল স্ট্র্যাটেজি বোর্ড হচ্ছে 99.99% সিঙ্গেল স্ট্র্যাটেজি বোর্ড। ইউটিউবে যে কোনো চ্যানেলে যে কোনো লোককে ফোন করে জিজ্ঞেস করুন যে মাল্টি স্ট্র্যাটেজি বোর্ড আছে কিনা, বলে হ্যাঁ স্ট্র্যাটেজি আলাদা আলাদা আছে, ঘুরিয়ে 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 লাগাতে হবে। তো এট এ টাইম একই সঙ্গে একই বোটে মাল্টি স্ট্র্যাটেজি এদের বোটে রান করবে না। অ্যালগো ব্লিচ ওয়ার্ল্ডে ফার্স্ট বোর্ড, যার কাছে একই সঙ্গে মাল্টি স্ট্র্যাটেজি রয়েছে। নিউজ ইভেন্ট ট্রেডিশনাল বোটস অফেন ক্র্যাশ ডিউরিং হাই ইম্প্যাক্ট ইকোনমি। হ্যাঁ মানে নিউজের উপর মার্কেট পড়ে উঠে। ট্রেডিশনাল বোর্ড যেগুলো আছে তোমাকে বলবে নিউজ এলে বোর্ড বন্ধ করো। ও আচ্ছা, নিউজ এলে বোর্ড বন্ধ করে দাও। যেমন আমরা আগে বাড়িতে বলতাম না, টিভির প্লাগ খুলে রাখো, কেবল লাইনের কানেকশন খুলে রাখো। এখন আমরা কি করি, ইন্টারনেটে চালাই। এখন আমরা নেটফ্লিক্স দেখি, বিভিন্ন যে সমস্ত ধরুন অ্যামাজন আছে তার মাধ্যমে দেখি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, কেবল লাইনও আছে, ডিটেলস আছে, কিন্তু শিফট হয়ে গেছে। এগুলো উঠে যাবে, শুধু ওইগুলো রয়ে যাবে।
এখন ওই ঝামেলাটা নেই, না ওই ঝামেলাটা নেই। তাহলে এদের বোর্ড কি বলছে? এদের বোর্ড বলছে যে এই যে যখন নিউজ আসবে তখন এই বোর্ডগুলো প্রবলেম বন্ধ হবে। সাফার করতে পারবে না, কারণ বলছে হাই ভোলাটাইল মার্কেটে ইম্প্যাক্ট পড়বে। বোঝা গেছে? আমাদের বোর্ডের ক্ষেত্রে ওখানে সিস্টেম লাগানো আছে যে মার্কেট যেরকম ভোলাটাইল হবে সেরকম ট্রেড হবে, আর মার্কেট ন্যারো হয়ে যাবে, ট্রেড কমে যাবে। ভোলাটাইলে কি হয়, যারা বলিঞ্জার ব্যান্ড দেখেছেন তারা তো জানেন ভোলাটাইল এরকম বলিঞ্জার ব্যান্ড খুলে যায় না, বলিঞ্জার ব্যান্ড করে বড় করে মুখ করে সিংহের মুখের মতো খুলে যায়, মানে মার্কেট ভোলাটাইল, মানে ভোলাটিলিটি বেড়ে গেল মার্কেটের মধ্যে। হ্যাঁ, আর এরকম এরকম ন্যারো পাইপের মতো, তার মানে মার্কেট খুব ছোট্ট জায়গায় ট্রেড করছে, সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটে ট্রেড খুব কম নেবে, যে ভোলাটিলিটি বেড়ে গেল ট্রেডের পরিমাণও বেড়ে যাবে। এইগুলো সব স্পেশাল পয়েন্ট নেই ট্র্যাডিশনাল বোর্ডে, এই সব কিছু নেই। ট্র্যাডিশনাল মানে মার্কেটে যেগুলো চলছে রেডিমেড খেলনা। নেক্সট, ওভার অপটিমাইজেশন strategies that work perfectly on past curved often using massive losses মানে পুরানো একটা পাস্টের ডাটা পুরো চিপকা দেবে আর কি। strategy that work perfectly on past data, massive losses in live trading. এটা কখন হবে? তুমি দেখলে $1500 ইনভেস্ট করে 53,000 প্রফিট কত? 3500%। হ্যাঁ হ্যাঁ, ড্রডাউন কত? 77%। সেগুলো এরকম প্রবলেম তৈরি হবে, মাসিভ লসেস। তাহলে তুমি দেখছো তো এইটা আর এটার পরে গ্রিডি মন। এক্স্যাক্টলি। হ্যাঁ, কত দিচ্ছ আর কত পাচ্ছ, লোভে ভরা। তাদের ক্ষেত্রে এই প্রবলেম গুলো হবে। নেক্সট, মাল্টি স্ট্র্যাটেজি কি লেখা আছে? Algoblis is a first of its kind trading solution designed to overcome the limitations of traditional boots. Stimulus execution, real-time diversification. দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, পড়ে তো পড়ার অসুবিধা নেই। আচ্ছা দাদা। নেক্সট, বেটার পারফরম্যান্স versus traditional boots. ট্র্যাডিশনাল বোটের থেকে 30-50% বেটার। নেক্সট, এখানে ছবিটা ওঠেনি। Drive and technical condition. All weather market. কি বলছে? ভোলাটিলিটি প্রুফ, হ্যান্ডেল নিউজ ইভেন্ট, continuous trading. কন্টিনিউয়াস ট্রেডিং, নো নিড টু পজ। অন্য বোর্ডগুলো দরজা বন্ধ করে দাও, ঝড় আসছে, দরজা বন্ধ করে দাও। আমি বলছি নো নিড টু পজ, ঝড় আসলেই তো মজা হবে। ভোলাটিলিটি বাড়বে। এ হচ্ছে পঞ্চায়েত প্রধান, যত ঝড় পড়া হবে ত্রিপল ফিপল সব চুরি হবে। ট্র্যাডিশনাল বোর্ড ভার্সেস অ্যালগোপিচ। এটা সিঙ্গেল, এটা মাল্টি স্ট্র্যাটেজি। হ্যাঁ, সিঙ্গেল স্ট্র্যাটেজি, মাল্টি স্ট্র্যাটেজি।
মার্কেট অ্যাডপশন। যেগুলো আগে দেখে এলে সেগুলো টেবিল করা আছে। নেক্সট, প্রেডিক্টিভ এটা আসতে চলেছে এআই। এজিআই, এজিআই আসতে চলেছে। এরপরে অ্যালগো ব্রিজে মেশিন লার্নিং মডেল অ্যাড হবে। তখন মার্কেটের ভেতরে অ্যালগো ব্রিজ নিজেই স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, নিজেই ব্যাক টেস্ট করবে, করে বলবে একদম রোবট সিনেমার সেকেন্ড পার্টের মতো, রোবট 2 নিজে নিজেকে বানাবে আর কি। নিজে নিজেকে বানাবে, দিয়ে ব্যাক এন্ডে সেই স্ট্র্যাটেজি গুলো স্টোর থাকবে, যখন দরকার সেখান থেকে স্ট্র্যাটেজি রান করে দেবে। সেটা হচ্ছে এই মেশিন লার্নিং যখন অ্যাড হবে, এখন নয়, এরপর। আচ্ছা, এখন কি চলছে, এখন হচ্ছে রুল বেস, তার সাথে কিছু এআই যুক্ত আছে। আর এর পরে যেটা হবে এআই ফুললি। নেক্সট, education and a platform market structure, VPS। ভিপিএস হচ্ছে ক্লাউডটাকে বলছে। হ্যাঁ, ও আচ্ছা। ব্যাকটেস্ট, লাইভ ট্রিট। কোশ্চেন অ্যান্সার যদি কিছু থাকে এবার বলতে পারেন। টপিক কমপ্লিট। কিছু কোশ্চেন আছে? কোশ্চেন আনসার তো স্যার একটাই, কি রিটার্ন কত? রিটার্ন তো চোখের সামনে দেখতে পাচ্ছি, আবার রিটার্ন বলার কি আছে? ওটা হলেই হয়ে যাবে। নো কোশ্চেন? না না দাদা, কোনো কোয়েশ্চেন নেই আমার। আচ্ছা স্যার, আমি যে একটা কোশ্চেন করেছিলাম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিখেছিলাম না, আপনি বললেন যে নিউ লজিক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এখন এটা বন্ধ করি, এই চ্যাপ্টারটা কমপ্লিট। অ্যালগো রোবট, হ্যাঁ, ওটা তো আমাদের ট্র্যাডিশনাল আলোচনা। এখন যেটা হচ্ছে না, এখন যেটা চলছে মার্কেটে, যে একসঙ্গে সমস্ত অ্যাসেট উপরে যাচ্ছে, আবার সমস্ত অ্যাসেট নিচে চলে আসছে। হ্যাঁ, তো এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে মার্কেটে। এই যে যেমন সাপোজ আজকে বিটিসি খোলা, আগে যেটা দেখা যেত যে গোল্ড উপরে গেল, তো ক্যাশ মার্কেট নিচে এলো, কি ইন্ডেক্স নিচে এলো। এখন কিন্তু এরকম হচ্ছে যে একসাথে সবাই উপরে যাচ্ছে। আগের প্যারামিটার এখনকার প্যারামিটারে কিছু কিছু পরিবর্তন আসছে। এই তার মানে মার্কেট স্ট্রাকচার তো অনবরত চেঞ্জ হয় না। হ্যাঁ, ক্রিপ্টোর ক্ষেত্রে একটা জিনিস শুধু বলে দিই, ফার্স্ট ডে চার্ট করে দিলাম। এবার ক্রিপ্টোর ক্ষেত্রে দেখা গেছে দুটো বড় টাইম সাইকেল নাকি খুব ভালো কাজ করছে। এবার আপনারা টেস্ট করে আমাকে রিপোর্ট দেবেন, এটা প্রত্যেকের হোমওয়ার্ক থাকলো। সেটা হচ্ছে, আমি থিওরিটা লিখে দিচ্ছি, টেস্ট করার দায়িত্ব নিজে নিজে। ভালো টেস্ট করে রিপোর্ট দেবে তাকে আরো ওরকম গোপন গোপন খবর দিয়ে দেবো, আর যে করবে না সে পাবে না। 1064 বেস
আর 364 ডেজ ডে টাইম ফ্রেমে, ঠিক আছে? বলছে থিওরিটা এরকম যে মার্কেট যখন নিচ থেকে মানে একদম একটা বটম তৈরি হলো, যেটাকে আমরা বলি লো, এর নিচে আর মার্কেট নামেনি, বিরাট বড় কোনো লো হিস্টোরিক্যাল ব্যাক টেস্ট করলে আমরা পাবো, সেই ধরো এটা এ পয়েন্ট, এখানে একটা লো তৈরি করেছে, এর নিচে আর নামেনি। এবার এইখান থেকে টপ তৈরি করতে এর এই দিনটা টাইম লাগবে 1064, টপ তৈরি হয়ে গেল। এবার এটা ধরুন বি তৈরি হলো। এবার এখান থেকে আবার বটম তৈরি হতে এই সময় লাগবে 364, এটা ধরুন সি পয়েন্ট তৈরি হলো। মানে এই দুটো সমান হবে এরকম বলছি না, জাস্ট পয়েন্টের নাম দিচ্ছি। 364 ডেজ টাইম লাগছে। আমি একটা শুধু ক্লু দিয়ে দেব, এই হাইটা তৈরি হয়েছে 6 অক্টোবর 2025। এবার আপনারা বাড়িতে গিয়ে দেখবেন যে এই বটম কবে তৈরি হবে। তো আফটার 364 ডেজ পরে হবে, 364 ডেজ হবে। এবার বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করে দেখুন। হ্যাঁ, ক্রিপ্টো মার্কেট রোজ খোলা, বন্ধ হবে। এবার অনেকে বলবে যে কি টপ তৈরি হলো দেখি, সবাই জানে তবু ঘুমলে ভুলে যায়, তো সেই জন্য আমাকে এইটা কি করলেন স্যার, এইগুলো লাল লাল? আরে ওগুলোতে সব ব্যাক টেস্ট করা হয়েছিল, ওইগুলো সব চিহ্ন করে রেখেছে। এই যে 6 অক্টোবর 1,26,219 লাইফ টাইম হাই যেটা করেছিল, হ্যাঁ লক্ষ্মী পুজোর দিন। হ্যাঁ, তাহলে ওখান থেকে নিচে আসতে 364 ডেজ। তাহলে এবার বাড়িতে গিয়ে হিসাব করে বার করে নেবেন যে বিটিসি কবে নিচে আসবে, মানে ওই বটমে। নেক্সট ইয়ার, হ্যাঁ নেক্সট ইয়ার তো বটে। তারপরে বটম তৈরি করলে সেখান থেকে 1064 ডেজ পর আবার টপ। হ্যাঁ, তো এটার আগে ব্যাক টেস্ট করলেও পাওয়া যাবে, মানে এর অতীতেও যে এরকম মানে বটম তৈরি করেছিল তারপর টপ হয়েছিল, সেটা করলেও পাওয়া যাবে, সেটা ব্যাক টেস্ট করে দেখতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন আমি যা বলতে চেয়েছি? হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে, এগুলো বাড়িতে করে দেখতে হবে। এটা এটা দেখা হয়ে গেলে আমার কাছে নিফটিরও আছে, যে এই হোম টাস্কটা করবে তাকে নিফটিটা বলে দেবো, যে নিফটি টপ বটমের সেম ফর্মুলা, তাকে নিফটিটা বলে দেবো, সে নিফটিটা কাজ করে না তাকে বলে কোনো লাভ নেই, যে করবে তাকে বলে লাভ আছে। হ্যাঁ ঠিক। কিছু প্রশ্ন? না তার আমি শুধু একটা বলছি যে ওইটাও ব্যাক টেস্ট করে দেখা যাবে না দাদা, মানে 364 আগে মানে ওই যে 6 অক্টোবরের পিছন দিকে, মানে 364 ডেজ পিছনে গিয়ে বটম করেছে। হ্যাঁ, বিটিসি যবে থেকে শুরু হয়েছিল তখন থেকে ব্যাক টেস্ট করে দেখা যেত, তো ফর্মুলা একটাই, যে বটম থেকে মানে নিচতলা থেকে উপর তলায় যেতে 1064 আর নিচে আসতে 364 ডেজ। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমি যদি নিচ থেকে ওপরে যাই তাহলে আমাকে সিঁড়ি করে যেতে হবে, আর যদি ওপরে চলে যায় তাহলে ধাক্কা মেরে ফেলে দিলে নিচে পড়ে যাবে। মানে এভারেজ 3 ইয়ার্স পরে টপ ক্রিয়েট করে, 3 ইয়ার্স মানে অ্যাপ্রক্স। হ্যাঁ, তো ওপরে চলে গেলে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিলে তো নিচে পড়ে যাবে, তাই না? আর নিয়ারেস্ট হচ্ছে 2 ডিসেম্বর নিফটির রিভার্সাল ডে। হ্যাঁ, আর যদি প্রশ্ন কিছু না থাকে তাহলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আরো কিছু প্রশ্ন আছে? না, ঠিক আছে, ওকে, গুড নাইট।
গুড নাইট।